সালাম আলাইকুম। ভাই শোনা যাচ্ছে কথা আমার? শুনতে পাচ্ছেন কথা? জি ভাই। আচ্ছা, না বললে তো বুঝতে পারবো না ভাই, বললেন একটু, হ্যাঁ, মাঝে মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি হচ্ছে আপনাদের এই পর্যন্ত মনে হয় দেখছিলাম। এই যে এই টাইপের অঙ্কগুলো আমরা শেষ করে আসছি আর কি। এই পর্যন্ত আমাদের দেখা শেষ। এখন আমরা যেটা করবো আর কি, এর নিচের অংশগুলা, মানে নিচে আরো কিছু শেয়ার স্ট্রেসের টেস্ট গুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু থিওরি আছে সেগুলো আমরা পড়বো আর কি। তো নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত আমাদের কি, প্রথমে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি আমাদের, আমরা শেয়ার স্ট্রেসটা কিভাবে মেজার করবো আর কি। টেস্ট গুলো সেটা তো আগে বলা হয়েছিল যে আমাদের ল্যাবরেটরি টেস্ট আছে। ল্যাবরেটরি টেস্টের মধ্যে আছে ডিরেক্ট শেয়ার টেস্ট, তারপর ট্রাইক্সিয়াল শেয়ার টেস্ট, কনফাইন কনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট আর ভ্যান শেয়ার টেস্ট। তারপর হচ্ছে কি আমাদের ফিল্ডের মধ্যে আছে ভ্যান। ভ্যান শেয়ার টেস্টটা ফিল্ডের মধ্যে আসে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আছে, জেকে আর প্রুফ টেস্ট আছে। তারপর হচ্ছে কি ডাস্টকুন টেস্ট, সবগুলো টেস্টে আমরা হালকা হালকা ধারণা নিয়ে যাবো আর কি পরীক্ষার জন্য। তারপর হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেস একটা আছে এবং ট্রাইক্সিয়াল টেস্ট আছে। এই ধরনের টেস্টগুলোর মাধ্যমে মূলত একটা সয়েলে আমরা শিয়ার স্ট্রেস যেটা আছে সেটা বের করি। তো বলছে যে এখন আমরা যেটা করব প্রিন্সিপাল স্ট্রেসের সাথে যে আমাদের হচ্ছে প্রিন্সিপাল, মেজর প্রিন্সিপাল স্ট্রেসের সাথে মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের কিছু রিলেশন আছে। এবং একটা নির্দিষ্ট প্যানেলের মধ্যে যে নর্মাল স্ট্রেসটা আছে, এই নর্মাল স্ট্রেসের যে বিষয়গুলো আছে আমরা এইগুলো নিয়ে একটু পড়াশোনা করবো এবং এটার প্রমাণগুলো আমরা একটু দেখবো। এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে যাবতীয় পড়াশোনাগুলো আছে আমরা আজকে এটা শেষ করবো আর কি। তো প্রথমে আসি আমরা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস যে তিনটা আছে, এই তিনটা প্রিন্সিপাল স্ট্রেসের মধ্যে রিলেশনটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের সেদিন আমি বলছিলাম যেটা একটা সয়েলের মধ্যে মূলত হচ্ছে অ্যাজ ইউজুয়ালি একটা সলিডের মধ্যে মট সার্কেলটা যেমন হয়, একটা সয়েলের মধ্যে ঠিক মট সার্কেলটা একই রকম হয় না। এখানে মট সার্কেলটা একটা সয়েলের মধ্যে আমরা শেয়ার স্ট্রেসটা দেখাতে পারি, কিন্তু হচ্ছে সরি, একটা সলিডের মধ্যে শেয়ার স্ট্রেস আমরা দেখাতে পারি, কিন্তু এখানে শেয়ার স্ট্রেসটা আমরা সরাসরি ওই যে সেকশন আছে ওই সেকশনের বডি বরাবর দেখাতে পারি না, এটা দেখাতে হয় কি আমাদের সাইডে মূলত। সাপোজ ধরেন যে এটা একটা স্যাম্পল, এই স্যাম্পলের আমরা নর্মাল স্ট্রেস গুলা কিন্তু দেখাইতে পারি। নর্মাল স্ট্রেস গুলা মেজর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস দেখাইতে পারি, কিন্তু এর বডিতে আমরা শেয়ার স্ট্রেসটা আসলে দেখাইতে পারি না। সয়েলের ক্ষেত্রে এই মেজারমেন্টটা আসে না। তো আমরা এখানে মূলত যেটা করি সেটা হচ্ছে কি একটা ফেলোর প্যানেল বা তল, একটা ফেলোর তল বা প্লেন বলতে পারেন, একটা প্লেন কল্পনা করে থাকি। এই ফেলো প্লেনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের এখানে মূলত নর্মাল স্ট্রেসটা কাজ করে, আর এই বডি বরাবর হচ্ছে কি মূলত আমাদের শেয়ার স্ট্রেসটা কাজ করে। মূলত আমরা এই নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস পাশাপাশি আমাদের আহ, কি বলে ওটাকে, যে মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস আছে তাদের রিলেশন গুলো দিয়ে অনেক অঙ্ক থাকে পরীক্ষার মধ্যে, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো আর কি। তো প্রথমে চলে আসি, আমরা একটা মোর সার্কেল অঙ্কন করি। মোর সার্কেল অঙ্কন করে আমরা রিলেশনটা বুঝে তারপর হচ্ছে আমরা বাকি অংশগুলোতে বাকি বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি, কিভাবে এই সূত্রগুলো লেখে বা আসে। তো ধরেন যে এটা একটা এক্সিস, দেন হচ্ছে এটা আরেকটা এক্সিস। আমি একটা মোর সার্কেল আঁকার চেষ্টা করি এখানে। প্রথমে একটা সি ফাইভ সয়েল, ফাইভ সয়েলের জন্য আঁকি আর কি। তো ধরেন যে এটা একটা মোর সার্কেল, হ্যাঁ। এই মোর সার্কেলের মধ্যে আমরা যে মেজর জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখি, দেখে তারপর হচ্ছে আমরা প্রমাণটার দিকে যাই। তো এটাকে বলতে পারি হচ্ছে আমরা একটা মাইনর স্ট্রেস, যেটাকে আমরা বলছি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 3। এটা হচ্ছে একটা সিগমা 1। এটা হচ্ছে আমাদের ফেলোর এনভেলাপ।
এটা হচ্ছে ফেলোর এনভেলপ। এই ফেলোর এনভেলপের সমীকরণটা আমাদের কি ছিল? টাও সমান সমান সি ইন্টু সিগমা এন টেন ফাই। তো যদি আমি এখানে সিটাকে অ্যাপ্রক্স জিরো ধরছি, তাহলে সিটা থাকবে না। তো এখন আসে না আমাদের এটার এইখানে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 2 ফাই। এইটা, এই যে লাইনটা আছে এটাকে বলি আমরা হচ্ছে ফেইলোর প্লেন। ফেইলোর প্লেন, এটা হচ্ছে ফেইলোর প্লেন। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ফেলোর এনভেলপ আর একটা হচ্ছে ফেলোর প্লেন। এটা দুইটা মূলত কি, এই দুইটা জিনিস জানা জরুরি। এই দুইটা জিনিস জেনেই তারপর হচ্ছে মূলত আমাদের অঙ্কগুলা, মানে প্রমাণগুলোতে যাওয়া দরকার। প্রথমে আমি যদি ফেলোর এনভেলপটার কথা চিন্তা করি, প্লেনটার কথা চিন্তা করি, ফেলোর প্লেন বলতে কি বোঝায়? একটা সয়েল মূলত যে তল বরাবর ফেল করবে, একটা সয়েল সে যে তল বরাবর ফেল করবে সেটাকে আমরা বলি হচ্ছে ফেলোর প্লেন। সেটা হচ্ছে আলফা কোণে। এই আলফা, এটাকে বলতেছি ফেলোর প্লেন, পি দিলাম আর কি, হ্যাঁ। আর এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে ফেলোর এনভেলাপটা আসলে কি? ফেলোর এনভেলাপটা হচ্ছে মূলত এটার শিয়ার স্ট্রেন্থটাকে প্রকাশ করে। শিয়ার স্ট্রেন্থ অর্থাৎ একটা সেকশনে যখন আমাদের গ্রাজুয়ালি একটা সয়েলের উপরে আমরা যখন গ্রাজুয়ালি লোড অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে আমাদের এটা আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। এই বাড়তে বাড়তে যে তলে টাচ করবে সেটাকে বলি হচ্ছে আমরা ফেলোর এনভেলাপ। অর্থাৎ যেখানে টাচ করার সাথে সাথে সয়েলটা ফেল করে যাবে, এটাকে বলছি আমরা ফেলোর এনভেলাপ। শিট, তবে তো চলে গেল। ভাই আজকে ক্লাসটাতে একটু 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 ধৈর্য রাখবেন, হ্যাঁ, কারণ এগুলো আসলে বুঝাইতে গেলে এই বারবার চিত্র আঁকতে হবে, একটু টাফ। আচ্ছা, এখন আমরা এগুলোর মধ্যে রিলেশন গুলা বের করার চেষ্টা করি। তো এইখান থেকে এই অংশটুকু, এইটুকুর মাপ বললাম হচ্ছে মূলত আমি, এটাকে বললাম হচ্ছে সিগমা 1। আর এইখান থেকে এই অংশটা এই পর্যন্ত এটা সিগমা 3 ওটা আর কি, আর এটা এই পর্যন্ত এটা হচ্ছে সিগমা 1। আর এইখানে এটা হচ্ছে মূলত সেন্টারটা যেখানে টাচ করলো, এই বরাবর এই জায়গাটা যেখানে আসে টাচ করতেছে, এটাকে বলবো হচ্ছে আমরা টাউ। এটা হচ্ছে টাউ, কারণ এই পাশে আমরা শিয়ার স্ট্রেসটাকে দেখাচ্ছি আর এই পাশে আমরা নর্মাল স্ট্রেসটাকে দেখাচ্ছি। তারপরে এই অ্যাঙ্গেলটা তো আমি অলরেডি বললামই, এই অ্যাঙ্গেলটা মূলত হচ্ছে আমাদের কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত আমাদের 2 ফাই। মোর সার্কেল আঁকার সময় মোর যে কথাটা বলছিল, যে কোনো একটা বস্তু যে অ্যাঙ্গেলে ফেল করবে সেটাকে যদি আমরা মোর সার্কেলে দেখাতে চাই, সাধারণত এটা কত হয়, তার দ্বিগুণ কোণে ফেল করে। সেটা মোর কিন্তু আমাদের মানে বলে দিছিল এর পূর্বে। তো ওই কন্ডিশন অনুসারে আমরা ওনার যে তথ্য আছে এই তথ্যটাকে আমরা মেজর হিসেবে বা বেসিক হিসেবে ধরে আমরা এই বিষয়গুলো একটু দেখবো আর কি। তো এখন আসি, আমাদের এখানে কিছু কিছু জিনিস বের করতে হবে, যে জিনিসগুলো আমাদের হেল্প করবে প্রমাণটা করার জন্য। প্রথমে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি, এই মাপটা কত, এই মাপটা কত সেটা আমাদের বের করতে হবে প্রথমে। তো এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি, আমি যদি সিগমা 1 থেকে সিগমা 3 বাদ দেই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসতেছে। সিগমা 1 থেকে যদি আমরা সিগমা 3টা বাদ দিই, তাহলে কিন্তু আমার এই মাপটা চলে আসবে। তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস বের করবো, তাহলে এইটুকু কত হবে? এইটুকু কত হবে, তার মানে এটা কত হবে? এটা যদি একটা বৃত্তের ব্যাস হয়, ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। তার মানে এটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ও পয়েন্ট, এটা ধরেন যে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এখন আমার যেটা দরকার, যেটা আমি বের করতে যাচ্ছি, অন্য কালার দিয়ে নেই, এখন আমি বের করতে যাচ্ছি এখান থেকে এই মাপটা।
এই মাপটা আসলে আমি বের করতে চাচ্ছি, তাহলে এই মাপটা কত হবে? এই মাপটা কত হবে সেটা আমরা বের করি। তাহলে কত হবে, যে এইখান থেকে এইটুকু খেয়াল করেন, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মূলত সিগমা 3। এটা হচ্ছে সিগমা 3, তার সাথে যোগ হবে কোনটুকু? এই হাফ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কত হবে? সিগমা 1 মানে সিগমা 3 / 2। তার মানে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা এরকম চলে আসতেছে, সিগমা 1 প্লাস সিগমা 3 / 2। তার মানে আমাদের এই মাপটা হচ্ছে কত? আমাদের সিগমা 1 প্লাস সিগমা 2 / 3। আচ্ছা, এইখান থেকে এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে অবশ্যই এটাও কি আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটার মাপও কিন্তু এরকম হবে, সিগমা 1 মানে সিগমা 3 / 2। এই হচ্ছে মোটামুটি আমাদের যে ডাটাগুলো দরকার ছিল সেটা বের করে ফেললাম। আর পাশাপাশি এখান থেকে এই মাপটাকে বলতেছে আমি হচ্ছে নর্মাল স্ট্রেস, যেটাকে আমরা এই তলের উপরে যেটা কাজ করতেছে এই নর্মাল স্ট্রেস সিগমা n, এটা। আর এটা হচ্ছে আমাদের মূলত টাউ। ঠিক আছে। এই তো মোটামুটি আমাদের যে ফিগারটাতে যে প্রয়োজনীয় ডাটাগুলো ছিল সেগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিলেশন গুলা বের করার চেষ্টা করব। তো এইখানে রিলেশন বের করা বলতে আমাদের প্রথমে যে রিলেশনটা আমরা বের করব সেটা হচ্ছে মূলত আমরা ফাই এর একটা মান বের করার চেষ্টা করবো, ফাই, যেটাকে আমরা হচ্ছে, এটা তো ফাই, এই ফাই এর মান যেটাকে আমরা কি বলি? ফ্রিকশনাল অ্যাঙ্গেল, হ্যাঁ, বা ফ্রিকশনের কারণে যে যে অ্যাঙ্গেলে ফ্রিকশনটা আসে আর কি একটা তল থেকে, আমরা এই ফ্রিকশনাল স্ট্রেনটাকে অ্যাঙ্গেলে প্রকাশ করি, সেই অ্যাঙ্গেলটা মূলত আমরা এখন বের করবো। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন আমাদের এখানে, এটা যদি এখানে টাচ করছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি একটা কোণ। তার মানে এটা হচ্ছে আমাদের এটা কোণ যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, আর ভূমি বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তা লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের, তাহলে সাইন পাই সমান সমান কি হবে আমাদের? লম্বর মান কত পাইছি আমরা দেখেন, একটু আগে দেখাইলাম, এই যে সিগমা 1 মাইনাস সিগমা 3 / হচ্ছে 2। এটা তো লম্বের মান গেল, এখন আমরা অতিভুজে আসি। এই অতিভুজের মান, এটার মান আমরা কত পাইলাম? এই যে এটা পাইছি, সেটা হচ্ছে কত আমাদের? সিগমা 1 প্লাস সিগমা 3 / 2। এখানে টু টু কাটা, তার মানে সাইন ফাই সমান সমান যেটা আসতেছে ফাইনালি, সাইন ফাই সমান সমান যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সিগমা 1 মাইনাস সিগমা 3 / সিগমা 1 প্লাস সিগমা 3। এটা হচ্ছে আমাদের মূলত যদি মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যেটা সেটা দেওয়া থাকে, তাহলে ওই মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের সাপেক্ষে মূলত আমরা কিভাবে তার ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা বের করব সেটা বের করার একটা প্রসেস। হ্যালো ভাই। হ্যাঁ, বলেন। ভাই, সিগমা 1 প্লাস সিগমা 3/2 ভাই, এই মেথডটা একটু আরেকবার বলুন। সিগমা 1 প্লাস সিগমা 3 / 2, এটা আবার বোঝাবো? হ্যাঁ ভাই, জাস্ট ডিস্টেন্সটা মানে কিভাবে আসলে একটু বললে হচ্ছে। আচ্ছা, এইটুকু মিশাই দিলাম তাহলে, হ্যাঁ। এ রে, আবার চলে যাবে সব। মুখে বললেই হচ্ছে ভাই, মানে না বুঝলেও হচ্ছে। আচ্ছা, আমি বলতেছি সেটা, হ্যাঁ, মুখে বলতেছি। এই যে এখানে খেয়াল করবেন, এই এই মাপটুকু কত? এইটুকু, এটুকু সিগমা 3 না? হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরে এখন এখান থেকে এইটুকু কত? হাফ ডায়া কত? সিগমা 1 মাইনাস সিগমা 3 / 2 কিনা? এই যে এই টোটাল অংশটুকু কত ছিল? এটা কত ছিল? সিগমা 1 মাইনাস সিগমা 3। কারণ ও এখান থেকে বলছি। এটা হচ্ছে সিগমা 1 আর এটা হচ্ছে কত আমাদের সিগমা 3। তাহলে সিগমা 1 থেকে সিগমা 3 বাদ দিলে তো আমরা মাঝের মাপটা পাবো, পাবো কিনা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, তার মানে হচ্ছে হাফ ভাই, এবার কত? যা বললে হয়ে যাবে ভাই। হ্যাঁ, এখন বুঝতে পারছি। ক্যালকুলেশন করলেই চলে আসবে। বুঝতে পারছি আশা করি, হ্যাঁ। হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এখানে কি লেখা আছে আর আমি কি পড়াচ্ছি এটা ভাবার দরকার নেই আপাতত। আপাতত দেখতে থাকেন, হ্যাঁ। পরে আমরা এখানে ডিটেলসে দ্রুত আলোচনা করে যাবো। একটু কষ্ট হবে আজকে, হয়তো বা ক্লাসটাতে একটু বোরিংও লাগতে পারে। যদি বোরিং লাগে বললেন, নাকি আমি শুধু ফর্মুলা গুলো বলে দিয়ে চলে যাবো, কোনটা বেটার হবে বলেন তো? সাজেস্ট করেন না একটু। ভাই, ভাই একটু যতটুকু ডিটেলসই বোঝার বলেন, আসলে সমস্যা নাই। বোঝার জিনিসগুলো একটু ডিটেলস পড়ালে ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটু দেখি। ওটা দেখলাম আমরা একটা ফাই সয়েলের জন্য, এখন আমরা সি5 সয়েলের জন্য একটা ডায়াগ্রাম বুঝবো। এখন একটা সি5 সয়েলের জন্য আমরা একটু করবো। আচ্ছা, এটা কালারটা বোঝা যাবে না, তো একটু কালার বাড়ায় আমি। এটা তো আরো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা এখানে দেখি এটা আমরা একটা সি5 সয়েলের জন্য একটা ডায়াগ্রাম আঁকতেছি। এই ডায়াগ্রামটা থেকে আমরা এখানে অনেকগুলো জিনিস বের করব, যেটা আমাদের পরে অনেক কাজে দিবে আর কি। এই মানটা হচ্ছে সি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত আমাদের ফাই। তারপরে আসি এখান থেকে এটা, এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস। এটা হচ্ছে আবার আগের মতো সিগমা 3। এটা হচ্ছে আমাদের সিগমা 1। এইখানে এটা হচ্ছে সিগমা n নর্মাল স্ট্রেস। আর এটার মান হচ্ছে টাউ। তাহলে এটা সিগমা 1 লিখলাম, সিগমা 3, এটা হচ্ছে সিগমা 1, এটা হচ্ছে সিগমা 8, এটা 5, আর এটা তো লিখলামই। এখন আসেন এখান থেকে আমরা কিছু রিলেশন বের করব বা কিছু ভ্যালু বের করব। তার আগে আমরা এগুলাকে নাম্বারিং করি। এটা ধরেন যে হচ্ছে আমাদের জেড পয়েন্ট, এটা জেড, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের এ। কিছু মান বের করব, এই মানগুলো একটু খেয়াল রাখবেন, মানগুলো খেয়াল রাখলে সহজ হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের 2 5 আগের কন্ডিশন অনুসারে। তো আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা এইদিকে নেই, দেখেন একটু খেয়াল করবেন। এটা হবে না, হাতে আঁকবেন। এইখানে যে ত্রিভুজটা হয়েছে ওই ত্রিভুজটাকে একটু বাইরে নিচ্ছি। এই যে এই ত্রিভুজটা খেয়াল করেন, আমি দিচ্ছি এই বাহুটা নিয়ে, এই বাহুটা নিয়ে এবং এই বাহুটা নিয়ে, এই তিনটা বাহু নিয়ে যে ত্রিভুজটা হয়েছে সেটাকে আমি নিলাম। এটা হচ্ছে আমাদের মূলত আলফা কোণ, এই ফাই কোণ। আর এই এক্সটার্নাল যে কোণটা, এটা এটা হচ্ছে 2 আলফা। আর আমরা জানি সব সময় বৃত্তের যে আমাদের স্পর্শক আর যে আমাদের ব্যাস সবসময় পারপেন্ডিকুলার টাচ করে, তার মানে এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। তো এখন আসেন, আমরা এটাকে বলি হচ্ছে কি বলি আমরা, এটা হচ্ছে শেয়ার অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে কি আমাদের ফেইলুর প্লেন যেটা থাকে, ফেইলুর প্লেনের যে অ্যাঙ্গেলটা সেটা। আচ্ছা, ওটা বাদ দিই, তার আগে আমরা যে কথাটা এখানে বুঝবো সেটা হচ্ছে কি আমাদের, আমরা
আমাদের যে উপপাদ্যগুলো ছিল জ্যামিতিতে, সেই উপপাদ্য থেকে জানি যে কোনো একটা ত্রিভুজের এক্সটার্নাল অ্যাঙ্গেল তার দূরবর্তী বহিঃস্থ দুই কোণের সমষ্টির সমান হয়। তার মানে এইখানকার যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে এই 90 ডিগ্রি প্লাস হচ্ছে এই যে ফাই আছে তার সমষ্টির সমান, যেটা আমাদের জ্যামিতিতে পড়ে আসলাম। তাহলে টু টু ফাই সমান সমান আমরা এটা লিখতে পারি 90 প্লাস আমাদের আলফা, সরি এই আলফা সমান সমান 90 প্লাস 2 ফাই। তাহলে এখানে আলফা সমান সমান কি হবে আমাদের 45 প্লাস 5/2। তার মানে আমরা একটু আগে যে দেখলাম যে একটা ফেইলোর প্লেন, একটা সয়েল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করবে সেই মানটা আমরা কিভাবে বের করব, সেটা টোটালি ডিপেন্ড অন হচ্ছে কি আমাদের ফাই এর উপরে। অর্থাৎ ফাই এর মানটা যেটা হবে, যেমন ধরেন যে কোনো কারণে ফাই এর মান 30 ডিগ্রি আসলো, ফাই এর মান 30 ডিগ্রি আসলো, তার মানে আমাদের এই আলফা অর্থাৎ এইখানে যে সয়েলের ফেইলোর প্লেনটা হবে, ফেইলোর প্লেনটা কত হবে আমাদের 60 ডিগ্রি। অর্থাৎ সয়েলটা তার বডি বরাবর 60 ডিগ্রি কোণ করে কেটে যাবে, কেটে আলাদা হয়ে যাবে, এভাবে শেয়ার হবে মূলত। তাইলে আমাদের যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে ফেইলোর প্লেনের অ্যাঙ্গেল যেটা সেটা বের করতে বলে, সেই ফেইলোর প্লেনের অ্যাঙ্গেলটা সবসময় আমরা বের করবো কিভাবে, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 5/2। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আছে এখানে, এবং কি আপনারা অবশ্যই নোট করেও রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা বিষয় আসলো। এখন আমরা আসি যে আমাদের মেজর স্ট্রেস এবং মাইনর স্ট্রেসের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি সেটা আমরা একটু দেখবো। সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এখানে কিছু জিনিস আগে লিখে নিতে হবে। কি লিখে নিব, এইখান থেকে দেখেন, এই অংশটুকু যেহেতু আমাদের সি, আমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে আমার এই এই বাহুটার মানটা আমার দরকার। তাহলে এই বাহুর মানটা কত হবে আমাদের, ধরেন যে আমি যদি আগের মতোই চিন্তা করি, আমাদের এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্ব ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে 10 এর। তাহলে 10 ফাই সমান সমান লম্ব হচ্ছে আমাদের সি আর ভূমি হচ্ছে কত আমাদের ও জেড। তাহলে আমার দরকার হচ্ছে ওজেড এর মান, তার মানে কি হয়ে যাবে আমাদের C/10 ফাই। তাহলে 10টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে, C cot 5, C cot 5। তার মানে আমাদের এইখানে যে অংশটুকু আছে এইটুকুর মান, অর্থাৎ আমাদের এই ওয়াই অক্ষের বাইরে নেগেটিভের দিকে যে অংশটা আছে সেটার মান পাইলাম হচ্ছে C cot 5। তাহলে এখন আমরা এখানে এই ডাটাগুলো একটু লিখবো আর কি, হ্যাঁ। তাহলে প্রথমে আমাদের যেটা দেখতেছি আমাদের ও বির ভ্যালু, বা আমাদের হ্যাঁ ও বির ভ্যালুটা আমাদের কত আসতেছে, ও বি সমান সমান আসতেছে হচ্ছে আমাদের যে ও বি, এটা এটা হচ্ছে আমাদের সিগমা 3। ও এ, এটার মান কত আসতেছে আমাদের সিগমা 1। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু সিগমা 1, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ও জেড এর মানটা কত পাইলাম, C cot 5। আচ্ছা, তারপর আমরা যদি ও জেড এটা বের করতে চাই, জেড এ বলতে একদম এখান থেকে এই পর্যন্ত এই পুরো মানটাকে আমরা বুঝতেছি। আচ্ছা জেড এ না, আমরা বের করতেছি বেসিক্যালি হচ্ছে জেড সি, ত্রিভুজটা নিব আমরা শুধু, হ্যাঁ। আমরা নিতে যাচ্ছি হচ্ছে জেড সি। তাহলে জেড সি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এইখানে যেটা পাইলাম আমরা সি কট 5, সি কট 5 তার সাথে যোগ হবে হচ্ছে আমাদের এইখানে যে মানটা, এটুকুর মান একটু আগে আমরা বের করলাম কত, আমাদের ত্রিভুজের অর্ধেক অংশের মান কত বের করছিলাম আমরা, সিগমা 1 মাইনাস হচ্ছে সিগমা 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। না না, এটা তো হচ্ছে এখান থেকে, তাই না? তো এখান থেকে সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইড বাই 2, এই যে এখান থেকে এটার মান বলছি। হ্যাঁ, একটু আগে বের করলাম না এটার মান কত বের করছিলাম আমরা, সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইড বাই 2। আর আমাদের এইখানকার যে বাহুটা আছে এটার মান হচ্ছে কত আমাদের, সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2, একটু আগে আমরা বের করলাম। আচ্ছা এখন আমরা যেটা চাচ্ছি যে এই যে সিগমা 1 সিগমা 3 আছে এদের মধ্যে একটা রিলেশন বের করতে যাচ্ছে, এদের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করতে যাচ্ছে। তো এই রিলেশনটা আমরা এখন কিভাবে ডেভেলপ করব, তো এই ডেভেলপ করতে গেলে আমি হচ্ছে মূলত এইখানে একটু লিখে নিই, তারপর হচ্ছে আমি চিত্রটা মিশাই দেবো। সেটা হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল। তো আমাদের এই ত্রিভুজে যদি আমি এইখানেও চিন্তা করি, এটার মান কিন্তু আমরা পাইলাম কত, এই যে এইটা C cot 5 প্লাস সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইড বাই 2। আর এটা হচ্ছে আমাদের লম্ব, এটার মান পাইলাম সিগমা 1 মানে সিগমা 3 ডিভাইড বাই 2। তাহলে আমাদের এখন যদি আবার সাইনের কন্ডিশনে যাই, এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ, এই দুইটা বাহুর মান জানা আছে আমার, এটার মান আমার জানা নাই। তাহলে কত হবে আমাদের এখানে, লম্ব হচ্ছে কত আমাদের সিগমা 1 মাইনাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। আর অতিভুজের যে মানটা এটার মান আমরা পাইলাম কত, C cot 5 প্লাস সিগমা 1 প্লাস সিগমা 3 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমরা ভ্যালু গুলা পাইলাম আর কি।
আমি এটা একটু মিশাই দিচ্ছি। তাহলে এখন আপনারা এখানে খেয়াল করবেন, আমি যদি হচ্ছে এই সাইনটা এখানে গুণ করে দেই নিচের অংশটার সাথে, তাহলে সি এখানে কি হবে, কট আছে, কট মানে কি কস বাই সাইন। তাহলে সাইন সাইন কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে কস ফাই। এখানে থাকবে হচ্ছে কস ফাই প্লাস, এখানে যেটা থাকবে সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ফাই। আর এই পাশে থাকতে হচ্ছে সমান সমান সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু। এখন এইটাকে জাস্ট কি করবেন, সিগমা ওয়ান, সিগমা টু এবং সিগমা থ্রি যেগুলো আছে এই সবগুলোকে যদি আপনি এক জায়গায় নেন, এক জায়গায় নিয়ে যদি হচ্ছে আপনি ওই যে আগের মতো ক্যালকুলেশন করে নিয়ে আসেন, তাহলে সলভ করেন, তাহলে এরকম একটা সমীকরণ আসবে আর কি। খেয়াল করলে দেখবেন যে যখন সিগমা থ্রি গুলাকে এক জায়গায় করে নেবেন, অথবা এইভাবে সহজ করে একটু বুঝেন, এখানে টু আছে এখানে টু আছে, তাহলে টু দ্বারা গুণ করে দিই। টু কস ফাই প্লাস সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি ইন্টু কত হচ্ছে আমাদের সাইন ফাই ইকুয়াল টু সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি। এখন যেটা করবেন, সিগমা ওয়ান সিগমা থ্রি সবগুলাকে একদিকে নিয়ে আসবেন, সিগমা ওয়ান গুলাকে একদিকে নিয়ে আসবেন, সিগমা থ্রি গুলাকে একদিকে নিয়ে যাবেন। যদি নিয়ে যান, তাহলে আপনাদের এখানে একটা ইকুয়েশন ডেভেলপ হবে, সেটা হচ্ছে এরকম, এরকম আসবে সিগমা ওয়ান সমান সমান সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 5/2, 5/2 প্লাস 2c টেন 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 5/2। তো এই যে একটা ইকুয়েশন পাইলাম, এই ইকুয়েশনটাকে বলি হচ্ছে আমরা রিলেশন বিটুইন দ্য মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। জাস্ট এই ইকুয়েশনটাকে যদি সলভ করেন, সলভ করলে দেখবেন যে এরকম একটা ইকুয়েশন চলে আসবে। এই ইকুয়েশন জাস্ট এটা একটু দেখে নিবেন, কারণ এটা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন খুবই সহজ, এটা আপনারা পারবেন। তাহলে আমাদের ফাইনালি মেজর এবং মাইনর স্ট্রেসের মধ্যে যে রিলেশনটা আসলো, সেই রিলেশনটা আসলে কি আসলো, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অনেক ভাবে লেখা যায়, এই লেখাগুলো একটু আমি আপনাদেরকে বলতেছি, বা এখানে লেখাও আছে মনে হয়, কারণ আমি একটু দেখাই। এই যে এখানে আছে। তো আমরা যে রিলেশনটা পাইলাম মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের, আমরা মূলত প্রমাণ করে বের করলাম হচ্ছে এটা, সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি ফাইভ প্লাস 5/2 প্লাস 2c টেন 45 ডিগ্রি প্লাস 5/2। তো এইটাকে, এই যে আলফাটা আছে, এই আলফাটার পরিবর্তে 45 ডিগ্রি ফাইভ প্লাস 5/2 বসাইছে, যেটা আমরা অলরেডি আগে দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের মনে আছে কিনা অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট, অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট সম্বন্ধে কারো ধারণা আছে? অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট ফর্মুলাটা আসলে কি? এরকম না, ওয়ান মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন ফাই। মনে আছে কি আপনাদের? জি ভাই। তো এই জি অংশটা, ভাই মনে এ- আছে। এই অংশটাকে যদি আপনারা সলভ করেন, এই অংশটাকে সলভ করেন, তাহলে কিন্তু টেন স্কোয়ার ফাই চলে আসে, এরকম টেন স্কোয়ার ফাই। তো এই অংশের মানে কিন্তু এই যে এটা টেন। তো এইখানে এটাকে আপনার অ্যাক্টিভ প্রেসার, আপনি চাইলে এই সূত্রটাকে ওই যে আপনার ড্যামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এইভাবে সিগমা থ্রি ইন্টু কে প্লাস 2c রুট ওভার কে, এভাবে ব্যবহার করতে পারবেন। অথবা আমি এটাকে হচ্ছে এন ফাই দ্বারা প্রকাশ করছি, অনেক বই এন ফাই দ্বারা প্রকাশ করা আছে, তো আমি এন ফাই দ্বারা প্রকাশ করি। এন ফাই বলতে কিন্তু আমাদের এই যে টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, এই হচ্ছে মূলত আমাদের মেজর এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যেটা আছে তার মধ্যে রিলেশন, এই দুটার মধ্যে রিলেশন আর কি। এই এই ধরনের বিষয়গুলোতে অনেক বেশি প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর আসেন আমরা হচ্ছে মেজর এবং যে আমাদের, সরি কি বলতেছি আমরা, নর্মাল যে স্ট্রেসটা আছে যেটা আসলে আসলে সয়েলের তলের বরাবর কাজ করবে, সেটা আমরা এখন বের করা শিখবো এখানে। সেটা হচ্ছে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলত আমাদের এই ধরনের সেকশনের, ধরেন যে এটা হচ্ছে আমাদের সয়েলের স্যাম্পলটা,
এই তল বরাবর এটা ফেল করে গেল। তো এইখানে যে নর্মাল স্ট্রেস গুলো আমাদের কাজ করতেছে, এই নর্মাল স্ট্রেস এবং এই বরাবর যে শিয়ার স্ট্রেসটা কাজ করবে, এখন আমরা এই দুইটা রিলেশনটা একটু দেখবো। এটা প্রমাণটা অনেক বড়, প্রমাণটা দেখাবো না, জাস্ট খালি বুঝাই দিব যে আসলে কিভাবে আসছে, আপনারা নিজে করে নেবেন আর কি। নিজে সলভ করলে দেখবেন যে প্রমাণটা সহজে করে একটু দেখবেন একবারের জন্য, সেটা তাহলে আরো সহজ হয়ে যাবে। তো আমরা নর্মাল স্ট্রেস আর হচ্ছে শিয়ার স্ট্রেসের মধ্যে রিলেশন দেখবো। তো এটা দেখতে গেলে এখানে সুন্দর করে একটা ফিগার দেওয়া আছে, জাস্ট খালি এটা খেয়াল করলে আপনারা এটা পারবেন। তো এটা হচ্ছে আমাদের মূলত সয়েল স্যাম্পলটা, এই তল বরাবর এটা ফেল করতেছে। তো এই তল বরাবর যদি ফেল করে তাহলে এখানে এরপর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, আর এইদিকে বা উপরের দিকে যেদিকে মনে করেন না কেন এটা হচ্ছে তার শিয়ার স্ট্রেস। তো আমাদের এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে, সরি, এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটা আমরা বলছি নর্মাল, বলছে নর্মাল শেয়ার, সিগমা এক্স, এক্স বরাবর এই পাশে সিগমা এক্স, এটা সিগমা ওয়াই, আর এটা হচ্ছে কি মূলত আমাদের সিগমা ওয়াই। ঠিক আছে। আরেকটা ইস্যু সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা হচ্ছে যে মোর সার্কেলটা এখানে দেখানো হয়েছে, সেটা মূলত আমাদের কার জন্য দেখা যাচ্ছে, সলিডের জন্য। কিন্তু সয়েলের ক্ষেত্রে যখন চিন্তা করবেন তখন এই শিয়ার স্ট্রেস গুলো কিন্তু থাকবে না। কিন্তু এখন আপাতত আমরা যদি এটা কনসিডার করি, তাহলে আমাদের দেখেন এই সয়েলটার একটা ছোট অংশ আমরা নিলাম। এক মিনিট ভাই। তো এখন দেখেন আমাদের এই যে সেকশনটা, এই সেকশনটার আমরা যদি জাস্ট এই রেখাটা চিন্তা করি, কারণ এই রেখাটা এই তলের উপরে মূলত আমাদের শেয়ার স্ট্রেসটা কাজ করতেছে। ঠিক আছে, এই তলের উপরে শেয়ার স্ট্রেসটা কাজ করতেছে, আর এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। আমাদের এখানে দেখেন এটা হচ্ছে মূলত আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এই যে ই এফ আর কি। তো আমি যদি এই ফোর্স গুলা, অর্থাৎ এই ফোর্স গুলা যে তলে কাজ করতেছে সেই তলে যদি এরিয়া গুলা বের করতে চাই, এই তলগুলা দৈর্ঘ্যটা যদি বের করতে চাই, ভেক্টরটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? জাস্ট এইটাকে এই পাশে কস করতে হবে একবার, ইবি বরাবর কস, আর এ বরাবর কি হবে আমাদের সাইন হবে, যেটা এখানে দেখানো হয়েছে আর কি। দেন আপনার যে কাজটা সেটা হচ্ছে কি আপনার ফোর্স গুলাকে সামেশন করবেন। হ্যাঁ, একবার সামেশন অফ ভি করবেন, হ্যাঁ একবার সামেশন অফ এইচ করবেন। সামেশন অফ ভি এবং সামেশন অফ এইচ করলেই আপনার দেখবেন যে এই যে নর্মাল স্ট্রেস আছে, এই শিয়ার স্ট্রেস আছে, যেহেতু স্ট্রেস অবশ্যই এরিয়া গুলো কনসিডার, যদি ফোর্স নিতে চান তাহলে কি করতে হবে, আমাদের এখানে যে সিগমা এন আছে তার সাথে অবশ্যই যে তলের উপর সে কাজ করতেছে সেই তলের এরিয়াটা গুণ হবে। তো এই তলের এরিয়া আমি ইএফ এই ধরলাম। আবার যখন আমি কি করব, এই সিগমা ওয়াইটা নিব, তখন এই সিগমা ওয়াইটা আসলে নিচের তলটাতে কাজ করতেছে, তার মানে আমি প্লাস, যদি আমি উপরের দিকে পজিটিভ ধরি তাহলে প্লাস হবে, তাহলে প্লাস কি হবে, সিগমা ওয়াই এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের এই নিচের তলের তলের এরিয়া। নিচের তলের এরিয়া কত পাইছি আমরা, ইএফ কস থিটা। তাহলে এখানে ইএফ কস থিটা আপনি বসাবেন, ইএফ কস থিটা। তো এইভাবে যদি আপনি সব ডাটাগুলো বসাই দিয়ে জাস্ট এটাকে আহ, সব যে মানে একই রকম সিগমা ওয়ান বা সিগমা এক্স গুলো এক জায়গায়, সিগমা ওয়াই গুলো এক জায়গায়, নর্মাল স্ট্রেসটাকে এক জায়গায় নিয়ে আসেন, দেন হচ্ছে আপনাদের এই নর্মাল স্ট্রেসের একটা রিলেশন চলে আসবে এরকম। নর্মাল স্ট্রেস এন সমান সমান সিগমা ওয়ান কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কি সিগমা থ্রি কস স্কোয়ার আলফা। এই আলফাটা হচ্ছে ফেলোর প্লেন যেটা ছিল তার অ্যাঙ্গেল। দেন হচ্ছে আপনি এটার এই যে দুইটা ফর্মুলা হবে, ত্রিকোণমিতিক ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা দিলে আপনি দেখবেন যে এরকম একটা সমীকরণ চলে আসবে, যেটা হচ্ছে আমার মূলত নর্মাল স্ট্রেসের যে সমীকরণটা, সেটা কি আমাদের সিগমা এন সমান সমান সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইডেড বাই টু, এখানে হচ্ছে কি আমাদের কস টু আলফা। আর যখন আপনি হচ্ছে হরিজেন্টাল করবেন তখন দেখবেন যে এই টাউটার সাথে একটা রিলেশন চলে আসতেছে, এই টাউ এর। টাও এর যখন রিলেশন চলে আসবে তখন এই টাও এর অর্থাৎ নর্মাল স্ট্রেসটা, যে নর্মাল তল বরাবর যে শিয়ার স্ট্রেসটা কাজ করছে, শিয়ার স্ট্রেসের মানটা হবে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি ডিভাইড বাই টু ইন্টু কস টু আলফা। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে এক্স ওয়াই লিখছেন, হ্যাঁ আপনি এক্স ওয়াই লিখবেন, এক্স ওয়াই এর জায়গায় ওয়ান টু থ্রি দিলে হয়ে যাবে। কারণ এক্স ওয়াই দিলে আপনাদের কাছে বিষয়টা অনেক মানে কঠিন বা ক্রিটিক্যাল হয়ে যাবে। আমি চিত্রটা বোঝানোর জন্য যা সেটা রাখছি, কিন্তু ফাইনালি আমাদের যে সূত্রটা ডেভেলপ হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি আর কি। এই হচ্ছে মূলত আমাদের সয়েলের যে তিন চারটা আমরা রিলেশন পাইছি। আমি ওই রিলেশন গুলা একটু আমি একবার লিখি, তারপর হচ্ছে আমরা এটা নিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। ফার্স্ট যেটা পাইলাম আমরা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস বের করে একটা ফর্মুলা দেখছিলাম, সি প্লাস এ সিগমা এন টেন ফাই।
তো সবসময় বলছিলাম এটা এটা হচ্ছে মডিফাই হবে, কারণ আমাদের প্রথমে মোরকুলম ইকুয়েশন, এটা হচ্ছে মোরকুলম ইকুয়েশন, প্রথমে যে ইকুয়েশনটা ছিল তখন আসলে পোর ওয়াটার প্রেশারটাকে কনসিডার করা হয়েছিল, কিন্তু পোর ওয়াটার প্রেশার যখন সয়েলের ভিতরে বেড়ে যায় তখন এখানে সাধারণত কোনো কোহেশন থাকে না, সয়েল পার্টিকুলার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, ওইটাও হারিয়ে ফেলে। পাশাপাশি কোনো ফ্রিকশন থাকে না, ফ্রিকশনটা হারিয়ে ফেলে, ফলে আমাদের টাউটা কি হয়ে যায়, প্রায় জিরো হয়ে যায়। সেই জন্য পরে এটা কি করা হলো, মডিফাই করে শুধু ইফেক্টিভ স্ট্রেসের জন্য বের করা হলো, এবং এটা আমি গত ক্লাসে বলছিলাম। এবং ইফেক্টিভ স্ট্রেসের জন্য যে ভ্যালুটা আসবে সেটা আসলে আমাদের সয়েলটা ক্যারি করতে পারবে, এবং ওই সয়েলটা ওইটুকু ফোর্সের জন্য মূলত কি করবে, মূলত আমাদের শেয়ার ফেল করবে আর কি। আচ্ছা, তারপর আমি আপনাদের আরেকটা কথা বলছিলাম, যে এইখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে মূলত আমাদের কি, এটা হচ্ছে রেজিস্টিং, যেটা আসতেছে কোথা থেকে, আমাদের সয়েল পার্টিকেলের প্রপার্টিস থেকে। আর এইখান থেকে যে শিয়ার ফোর্সটা আমরা পাচ্ছি, এটা আসতেছে কার জন্য, আমাদের ডিউ টু অ্যাপ্লাইড ফোর্সের জন্য। তার মানে এখানে এই কথাটা বলা হয়েছিল আপনাদের গত ক্লাসে, যদি আমাদের এর মানটা, অ্যাপ্লাইড ফোর্সের মানটা আমাদের এই টিএফ এর থেকে বেশি হয়, টিএফ এর থেকে বেশি হয়, তাহলে সয়েলটা কি হবে, ফেইল করবে। কারণ অ্যাপ্লাইডে যে আমাদের শেয়ারটা আসতেছে রেজিস্টিং শেয়ারের তুলনায় বেশি আসতেছে, দেন হচ্ছে সয়েলটা কি আমাদের ফেল করবে। আবার একটা কথা বলা হয়েছিল আপনাদের, যে এটা যদি আমাদের এই যে রেজিস্টিং শেয়ার ফোর্সটা আছে তার তুলনায় কম হয়, তাহলে ওই সয়েলটা কি করবে, আমাদের সাস্টেইন করবে, শেয়ারটাকে ইজিলি রেজিস্ট করতে পারবে। এটা একটা জিনিস আপনাদের জানানো হয়েছিল আর কি গত ক্লাসে, আবার একটু রিমাইন্ড করে দিলাম। তারপর আমরা আরেকটা রিলেশন পাইলাম, যে আমাদের শেয়ার প্লেন যেটা আছে, শেয়ার প্লেন অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2। দেন হচ্ছে আমরা সিগমা 1 আর সিগমা 3 মধ্যে একটা রিলেশন পাইলাম। সিগমা 1 সমান সমান কি ছিল আমাদের, এখানে 10 স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, প্লাস হচ্ছে কি আমাদের এখানে ছিল 2c 10 45 ডিগ্রি প্লাস 5/2। এটাকে অনেক ভাবে লেখা যায়, এটা আমি আগেই বললাম সেটাই। এখানে লক্ষণীয় বিষয়, যদি স্যান্ডি সয়েল বলা হয়, স্যান্ডি সয়েল বলা হয় তাহলে কিন্তু C0, C0 মানে কিন্তু সিগমা 1 সমান সমান সিগমা 3 ইন্টু 10 45 ডিগ্রি, 10 স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5। পরের অংশটা কনসিডার করার দরকার নেই, অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবেন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গায় পেঁচাবে, একবার স্যান্ডি সয়েল বলে দেখবে, একবার সিফাই সয়েল বলবে, একবার হচ্ছে ক্লে সয়েল বলবে। এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা সহজ হবে। আদারওয়াইজ যদি প্রশ্ন ভালো করে না পড়ে ডাইরেক্ট দেখেন যে প্রিভিয়াস কোন একটা প্রশ্নের মতো আসছে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, সহজ অঙ্ক ভুল হবে। সেই জন্য প্রশ্নটা ভালো করে পড়বেন। পাশাপাশি দেখবেন যে এটা কোন সয়েল বলতেছে, সিফাই সয়েল বলতেছে, সিল্টি বলতেছে, ক্লে বলতেছে, নাকি স্যান্ডি বলতেছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। কারণ এইখানে এই জিনিসটা যদি প্রথমে আপনি বুঝে ফেলেন যে স্যান্ডি সয়েল হয়, তাহলে সি মান নাই, তাহলে তো আপনার আর একটা আননোন তো আপনার পুরো সমীকরণ থেকে কমে গেল। তার মানে আপনার সলিউশনটা সহজ। এই জিনিসগুলো যদি আপনি এখন ধরেন যে প্রশ্নটা পড়লেন না, স্যান্ডি সয়েলের কথা বলা আছে, তখন সি কিভাবে বের করবেন, একটা ইকুয়েশন দুইটা ডাটা কিভাবে বের করবো, এই একটা টেনশনে পড়ে যাবেন। ওই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা এই যে নর্মাল স্ট্রেসের যে আমাদের নর্মাল স্ট্রেসটা আছে, এই নর্মাল স্ট্রেসের সাথে আমরা এই রিলেশনটা পাচ্ছি। আচ্ছা, এখন আসেন আমি আর একটু কিছু বলে ফেলি, সেটা হচ্ছে, কোথায় গেল এই প্রশ্নটা। আচ্ছা, এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, মেজর প্রিন্সিপাল স্ট্রেস বের করার একটা রিলেশন আছে। মেজর পেন্সিল এটা কিন্তু ওই চিত্র থেকে আসবে, ওই যে চিত্রটা আমরা পড়লাম না, ওই চিত্র থেকেই কিন্তু এই প্রমাণটা চলে আসে। হ্যাঁ, যে জাস্ট হচ্ছে আপনার ওই যে অতিভুজের মান যদি আপনার বের করতে চান, এই যে আমাদের এরকম একটা চিত্র আসছিল না, এখানে একটা মান আসছিল, তারপরে এই যে এখানে একটা টাও আসছিল, হ্যাঁ, তারপরে এই যে এইখানে একটা ভ্যালু আসছে, জাস্ট এটা পিথাগোরাস উপপাদ্য ফেললেই আপনার দেখবেন যে এইটুকুর মান আপনার জানা থাকবে। পিথাগোরাস এই পিথাগোরাস উপপাদ্য দিয়ে এইটুকু মান বের করে নিলে আপনার এই যে মেজর প্রিন্সিপাল স্ট্রেসের মানটা এখানে চলে আসবে। তো ম্যাক্সিমাম কত আসতেছে মেজর, এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কত আসতেছে এটা আসবে। তো মেজর প্রিন্সিপাল স্ট্রেসে জাস্ট এখানে প্লাস হবে, আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেসে এখানে মাইনাস হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি এখানে কিছু ফিগার দেওয়া আছে, এই ফিগার গুলো সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, যে আমাদের যদি এখানে হচ্ছে মূলত সি5 সয়েল হয় তার জন্য ডায়াগ্রামটা কিরকম হবে। এই যে যে ভ্যালুগুলো আমি বারবার চিত্রতে এঁকে বের করছি, সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি বোঝার জন্য। আর যদি আমাদের ফাই সয়েল হয়, তাহলে ফাই সয়েলের জন্য আমাদের ফেইলোর এনভেলপটা কিরকম হবে, যেটা আসলে স্ট্রেংথ আমাদের মেজার করে থাকে, সেটা এখানে দেওয়া আছে। যদি আমাদের শুধু সি সয়েল হয়, তার মানে এখানে কোনো ফ্রিকশন থাকবে না। যদি ফ্রিকশন না থাকে, তাহলে এখানে কোনো ফ্রিকশনাল অ্যাঙ্গেল পাবো না, তাহলে শিয়ার এনভেলপটা কেমন হবে, এখানে কয়েকটা
জিনিস আমাদের দেওয়া আছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা চিত্রগুলা একবার দুইবার আঁকে আঁকে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো অনেক দিন মনে থাকবে। অঙ্ক যদি পেঁচাই দেয় তাহলে ভুল হবে না আর কি। আচ্ছা, এইখানে জাস্ট এই সমীকরণটাকে একটু মডিফাই করে লেখা যায়। এই যে এই শেয়ার স্ট্রেসের যে সমীকরণটা আছে এটাকে মডিফাই করে লিখলে আমাদের ফেলার অ্যাঙ্গেল প্লেনের যে কোণটা আছে সেই কোণটা এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো। যে 2 10 to 5 সমান সমান 2 টাউ এক্স ওয়াই ডিভাইডেড বাই, মানে এটাকে বলতে পারেন শুধু টাউ। আর এটা হচ্ছে কি টাউ ওয়ান মানে সিগমা ওয়ান মানে সিগমা থ্রি আর কি। তো এইভাবে আমরা মূলত এই যে ফেলোর প্যানেলের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বের করে ফেলবো। এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু কোথাও কোথাও চিত্রের মধ্যে কোথাও ফেলোর প্লেনটা দেওয়া নাই। ফেলোর প্লেনটা শুধু আপনারা যদি বুঝতে চান যে কোথায় থাকে, তাহলে ওই যে আপনাকে সয়েল যেটা আছে এই সয়েলটা আপনাকে কনসিডার করতে হবে বা চিন্তা করতে হবে, এই সয়েলটাতে এই বরাবর ফেল করে গেল, তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এইটা হচ্ছে ফেলোর প্লেন অ্যাঙ্গেল, যেটাকে আমরা আলফা বলি। এইটা আমরা আরো ভালো দেখতে পারবো, স্পষ্টভাবে দেখা যাবে। সেটা হচ্ছে যখন আমরা রিটেনিং ওয়াল করবো, রিটেনিং ওয়ালে দেখবো যে আমাদের এটা কিভাবে আসলে ওটা ফাই হচ্ছে, ওই জিনিসটা আরো অবজার্ভ করা যাবে, কারণ রিটেনিং ওয়ালের সাথে খুব ভালোভাবে চিত্র আকারে বোঝানো যায় এটা। তো এই হচ্ছে মূলত আমাদের কয়েকটা রিলেশন আমরা দেখলাম এবং কয়েকটা রিলেশন আমরা বের করলাম। এই রিলেশন গুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু অঙ্ক দেখবো আজকে, এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। তো এইটা বোঝার পূর্বে আরেকটু থিওরি আছে, যে থিওরিটা আলোচনা করলে হয়তো বা অঙ্কগুলো করাইতে আরো বেশি সহজ হবে। তারপর আমি যে একটা অঙ্ক যেহেতু এখানে করানো আছে, আমরা এই অঙ্কটা একটু দেখি বা বোঝার চেষ্টা করি কি বলা আছে। যে এখানে বলছে আমাদের shear stress at a failure on the failure plane in a cohesionless soil। তারপর cohesionless মানে হচ্ছে কি আমাদের সি জিরো। cohesionless soil এর কথা বলা হয়েছে, তার মানে কি সি জিরো। shear stress কত সেটা দেওয়া আছে, নর্মাল স্ট্রেস কত সেটা দেওয়া, ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট কি বলছে, রেজাল্টেন্ট স্ট্রেস অন দা ফেইলিওর প্লেন। রেজাল্টেন্ট স্ট্রেসটা ফেইলিওর প্লেনে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আর একটা জিনিস কি আমাদের বের করতে বলছে, যে অ্যাঙ্গেল ইন্টারনাল ফ্রিকশন, ইন্টারনাল ফ্রিকশনের অ্যাঙ্গেলটা কত হবে সেটাও আমাদের এখানে বের করতে বলছে। এবং আমাদের বলছে ফেইলিওর প্লেনের অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে প্রশ্নটা থেকে বের করতে বলছে। তো এখন আসেন, যেহেতু আমাদের একটা এটা কি একটা সয়েল আমাদের, যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে একটা সি, ফাই ফাই সয়েল, সি হচ্ছে আমাদের জিরো। তাহলে এখন দেখেন আমরা চিত্রটা এখানে আঁকার চেষ্টা করছি, কিন্তু দেখেন চিত্রটা আঁকার চেষ্টা করছি। আমাদের এখানে কি বলছিল, আমাদের নর্মাল স্ট্রেসের মান দেওয়া আছে, যে নর্মাল স্ট্রেসের মান, ধরেন যে এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেসের মান দেওয়া আছে। দেন হচ্ছে কি আমাদের শিয়ার স্ট্রেসটা কত, সেই শিয়ার স্ট্রেসের মানটা দেওয়া আছে আমাদের। তাহলে এখন দেখেন তো যে আমাদের তো শিয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস সবসময় কি করে, পারপেন্ডিকুলার থাকে, তাই না? আমরা একটু আগেও দেখলাম যে আমাদের যখন এরকম একটা সয়েল ব্লক নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে তার যদি প্লেনটা হয়, এটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করে নর্মাল স্ট্রেসটা, আর শিয়ার স্ট্রেসটা কি কাজ করে আমাদের ঠিক এই বরাবর, তার মানে এরা 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে এরা যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে এদের অধিভুজটা কোথায় হবে, আমাদের ইয়ার রেজাল্টেন্ট ফোর্স কোথায় হবে, অর্থাৎ অবশ্যই মাঝামাঝি হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কিভাবে বের করবো আমরা, ধরেন এটাকে আমরা আর বলতে পারি। আর সমান সমান কি হবে আমাদের, অবশ্যই 90 ডিগ্রি কোণে যদি দুইটা ফোর্স কাজ করে, তাহলে তাদের কি বলে লব্ধি বলের মান কত হয় আমরা জানি, কত আমাদের সামেশন অফ হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার বলতে পারেন। যেহেতু এখানে হরিজন্টালটাকে আমরা মূলত হচ্ছে টাও দ্বারা প্রকাশ করছি, আর ভার্টিক্যালটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি। এভাবে করলেই মূলত আমাদের কি হচ্ছে, অ্যাভারেজ যে মূলত আমাদের রেজাল্টেন্ট স্ট্রেস যেটা, সেই রেজাল্টেন্ট স্ট্রেসটা এখান থেকে চলে আসতেছে। রেজাল্টেন্ট স্ট্রেস বলতে এই যে এই এনভেলাপটা, ফেলুর এনভেলাপের যে স্ট্রেসটা সেটা আমাদের এখানে চলে আসলো। দেন হচ্ছে আমাদের দেখেন আবার 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 আমি যদি বলি যে আসলে এটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ফেল করবে, এই যে আলফাটা যদি বের করতে চাই, তাহলে আমাদের তো এটার মান জানা আছে কত আমাদের 4, আর এটার মান জানা আছে কত 10, 10। তাহলে আমাদের একটা রিলেশন নিয়ে আসলেই আমাদের হয়ে যাচ্ছে যে আমাদের, অথবা আমরা এইভাবে যদি চিন্তা করি, এই যে এটা হচ্ছে আমাদের কত 10 ছিল, আর এটা কত ছিল আমাদের 4 ছিল। তা আমাদের থিটা দরকার, তাহলে মানে এটা 10। তাহলে হচ্ছে সরি, কি বলতেছি, শেয়ার স্ট্রেস, হ্যাঁ শেয়ার স্ট্রেসটা তো এই বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে শেয়ার স্ট্রেস 4, আর এটা হচ্ছে কত আমাদের, ধরেন যে 10। তাহলে যদি 10 হয় তাহলে কত হবে আমাদের এই মানটা, এটা হচ্ছে আমাদের লম্ব 4 আর অতিভুজ হচ্ছে কত আমাদের 10। তাহলে কত চলে আসতেছে আমাদের এখানে, তাও 10 ফাই সমান সমান 10 ফাই সমান সমান হচ্ছে 10/4, তাহলে হচ্ছে 21 ডিগ্রি। আর ফেলোর অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করার কথা আমি এখানে বলে দিলাম, এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে আপনার ফেলোর প্লেনের যে অ্যাঙ্গেলটা আছে সেটা চলে আসবে। আচ্ছা, পরে আরেকটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা একটু এই ধরনের অঙ্ক হচ্ছে গত ক্লাসেই করা হয়েছে, এটা আপনারা নিজে করে নিতে পারবেন বা নিজে করে নিবেন আর কি। আমি অঙ্কটা একটু পড়ে দেই যাতে বুঝতে সুবিধা হয়।
সেটা বলছে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল শিয়ার স্ট্রেংথ অন এ হরিজন্টাল প্লেন অ্যাট এ ডেপথ অফ 3 মিটার বিলো ফ্রম কি বলছে বিলো দ্য সারফেস ইন দ্য ফরমেশন অফ কোহেশন লেস সয়েল ওয়েন দ্য ওয়াটার টেবিল ইজ ডেপথ অফ কত বলছে আমাদের 3.5 মিটার। তাহলে আমাদের একটা পটেনশিয়াল শিয়ার স্ট্রেংথ বের করতে বলছে 3 মিটার নিচে, কিন্তু আমাদের ওয়াটার টেবিলটা ধরেন যে এটা একটা হচ্ছে আমাদের সয়েলের গ্রাউন্ড সারফেস। এই সয়েলটা আমাদের এখান থেকে 3.5 মিটার নিচে হচ্ছে আমাদের ওয়াটার টেবিল আছে। আর আমাদের প্রথমে পটেনশিয়াল শেয়ারটা যেটা বের করতে বলছে সেটা 3 মিটার নিচে বের করতে বলছে। দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন বি টেকেন অফ 0.5, মানে এস এর মান দেওয়া আছে। অন অ্যাভারেজ দ্য ভয়েড রেশিওর মান দেওয়া আছে। গ্রেইন স্পেসিফিক গ্র্যাভিটির মান দেওয়া আছে। ইন্টারনাল অ্যাঙ্গেলের মান মান দেওয়া আছে। হোয়াট উইল বি কি বলছে, হোয়াট উইল বি মডিফাই ভ্যালু অফ দ্য শেয়ার স্ট্রেংথ ইফ দ্য ওয়াটার টেবিল ইজ রাইজ অফ গ্রাউন্ড সারফেস। এখন এইখানে ছিল 3.5 মিটার নিচে ছিল ওয়াটার টেবিলটা। এখন ওয়াটার টেবিলটা যদি রাইজ হয়ে উপরের দিকে চলে যায় তাহলে আমাদের মডিফাই শেয়ার স্ট্রেংথটা কথা হবে। মডিফাই শেয়ার স্ট্রেংথ যখন আমি চিন্তা করবো তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এখানে ইফেক্টিভ স্ট্রেসটা আমাদের নিতে হবে। তো প্রথমে আমরা সাবমার্জিন ওয়েট বের করে নেই। পাশাপাশি হচ্ছে আমাদের এই যে উপরে যে সয়েলটা আছে তার জন্য আমাদের কিছু ভ্যালু দেওয়া ছিল, যে উপরে সয়েলটা কিন্তু আমাদের স্যাচুরেটেড অবস্থায় আছে। সেই জন্য আমাদের এখানে স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশনের মানটা দেওয়া আছে। যদি ডিগ্রি অফ স্যাচুরেশনের মান দেওয়া না থাকতো তাহলে বুঝতেন যে এই সয়েলটা টোটালি কি আছে, আমাদের ড্রাই কন্ডিশনে আছে। যেহেতু ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে তার মানে এই সয়েলের মধ্যে কিছু পরিমাণে পানি আছে। তাহলে আমরা ওই বাল্ক ইউনিট ওয়েটটা এখান থেকে বের করে নিলাম, এই যে বাল্ক ইউনিট ওয়েট চলে আসলো। করসপন্ডিংলি আমরা যদি নিচের সয়েলটা আছে মানে নিচের সয়েলটা বা নিচের সয়েলে তো আমি যাবোই না, আমাকে 3 মিটার পর্যন্ত বের করতে বলছে। কিন্তু যখন পানির লেভেলটা উপরের দিকে উঠে যাবে তখন তো এটা সাবমার্জ হয়ে যাবে, তাই না, বা স্যাচুরেটেড হয়ে যাবে। তো আমাদের যেহেতু মডিফাই স্ট্রেন্থটা বের করতে বলছে, তো মডিফাই স্ট্রেন্থ যদি আমি বের করতে চাই তাহলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পোর ওয়াটার প্রেশার কনসিডার করা যাবে না, আমাদের শুধু কি লাগবে, আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা লাগবে। সেই জন্য মূলত আমরা এখানে সাবমার্জ ইউনিটটা বের করে নিচ্ছি। দেন হচ্ছে 3 মিটার। প্রথমে আমরা যদি প্রথমেই প্রথম কন্ডিশনটা খেয়াল করি তাহলে 3 মিটার নিচে আমাদের মূলত স্ট্রেসটা কত আমাদের, যে নর্মাল স্ট্রেস সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এটাকে আমরা এখন পোর ওয়াটার প্রেশার হিসেবে কনসিডার করতে পারবো না, কারণ এখানে কিন্তু পানি আছে। বলতে পারেন যে পানিটা কোথা থেকে আসলো, ওই যে ক্যাপিলারি রাইজ থেকে আসছে হয়তো, বা অন্য কোনো কারণে আসছে, কিন্তু ওয়াটার টেবিল যেহেতু নিচে আছে তার মানে এখন এখানে যে পানিটা আছে সেটা কিন্তু কখনো পোর ওয়াটার প্রেশার হিসেবে কাউন্ট হচ্ছে না এখানে আপাতত। ওই জন্য আমাদের এখানে কি করা হলো, এটাকে আমাদের বাল্ক ইউনিট ওয়েটের সাপেক্ষে আমাদের এখানে শেয়ার স্ট্রেংথটা বের করে নেওয়া হলো। পাশাপাশি এখানে সরি ইয়াটা কি বলে নর্মাল স্ট্রেসটা বের করা হলো। তারপর যেহেতু আমাদের এটা স্যান্ডি সয়েল বা কোয়েশনলেস সয়েল, দেন তাহলে টাউ সমান সমান কি হবে, আমাদের এখানে সি এর মান 0 হয়ে যাবে। সি এর মান 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে কত আমাদের সিগমা এন ইন্টু 10 ফাই। সব মান বসাই দিলে আমাদের মূলত হচ্ছে কি 10 ফাই যে ভ্যালুটা আছে সেই 10 ফাই ভ্যালুটা এখান থেকে চলে আসবে, এই যে এখান থেকে চলে আসবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে কি 3 মিটার উপরে পানি চলে গেল, কিন্তু আমি তো 3 মিটারেই বের করবো। তাহলে এখন আর এখানে কি করা যাবে না, আমাদের আগের যে ইউনিট ওয়েটটা আছে ওইটা ব্যবহার করা যাবে না বাল্ক, কারণ এখন এই যে পানিটা ছিল, এই সয়টা ছিল, এই সয়টা পুরোটাই কি হয়ে গেছে, পানি দিয়ে ডুবে গেছে। তা ডুবে যাওয়া মানে কি, এটা এখন পুরো স্যাচুরেটেড হয়ে গেছে। তার মানে এখান থেকে যে আমরা ইউনিট ওয়েটটা এখন বের করব সেটা হচ্ছে আমাদের কি ধরনের ইউনিট ওয়েট আসবে, এটা হচ্ছে সাবমার্জ ইউনিট ওয়েট আসবে। হ্যাঁ, তো সাবমার্জ ইউনিট ওয়েটের সাপেক্ষে আমরা মূলত এখন নর্মাল স্ট্রেসটা বের করবো। দেন হচ্ছে আমাদের কি পাবো, যে শেয়ার স্ট্রেসটা আছে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এই হচ্ছে মূলত এই ধরনের অঙ্ক, যেহেতু আগের ক্লাসও করছেন জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য অঙ্কটা দেখাই দিলাম, একটু মনে রাখবেন আর কি। এখন আসেন, আমরা যে কয়েকটা টেস্ট করলাম ল্যাব টেস্টের মধ্যে ডিরেক্ট শেয়ার টেস্টটা ছিল, এই ডিরেক্ট শেয়ার টেস্টটা সম্বন্ধে আমরা একটু জানবো আর কি। এই টেস্টটা আসলে কিভাবে করা হয়, এই টেস্টটা জানলে হয়তোবা আমাদের কাছে আরো কিছু জিনিস বোঝা সহজ হবে। এবং কি আমরা অঙ্কগুলো হয়তোবা করতে সুবিধা পাবো আর কি। ডিরেক্ট শেয়ার টেস্ট করার জন্য এখানে দেখেন একটা আমাদের চিত্র দেওয়া আছে, যে এখানে একটা চিত্র দেওয়া আছে যে ডিরেক্ট শেয়ার টেস্ট আমরা মূলত আসলে কিভাবে করব। আমি মূলত প্রথমে মেকানিজমটা আপনাদেরকে বুঝাই দিই, যে আমাদের এটা টোটাল একটা সয়েল স্যাম্পল থাকবে। এর একটা সয়েল স্যাম্পল থাকবে, এটাতে আমরা কি করব, প্রথমে মূলত আমাদের যে সয়েলটা আছে সেটা দিয়ে ভরাবো। তো নিচে আমাদের মূলত একটা পোরাস স্টোন থাকতে পারে বা পোরাস প্লেট থাকতে পারে, এবং উপরে আমাদের একটা পোরাস স্টোন থাকবে এবং একটা পোরাস প্লেট থাকবে। বেসিক্যালি এটা কেন বেসিক্যালি এটা কেন পোরাস প্লেটটা থাকবে, কারণ এখানে আমরা পোর ওয়াটার প্রেশারটাকে নেগলেক্ট করবো, পোর ওয়াটার প্রেশারটাকে কনসিডারে নিয়ে আসবো না। সেই জন্য দেখবেন যে উপরে নিচে দুই জায়গায় পোরাস প্লেট দেওয়া আছে, যাতে আমরা যখনই এর মধ্যে লোড অ্যাপ্লাই করব যাতে আমাদের যে পোর ওয়াটার প্রেশারটা ডেভেলপ হবে সেটা যেন আমাদের ওখান থেকে বের হয়ে যেতে পারে। তারপরে আমাদের দেখেন এখানে একটা কি করা হয়, আমাদের নর্মাল ফোর্স অ্যাপ্লাই করা হবে। তো ধরেন যে এখানে যে তল বরাবর আমাদের আচ্ছা এই মোলটা যে তৈরি করবো, এই মোলটার কিন্তু আমাদের আবার দুই সাইড কি থাকবে, এরকম করে কাটা থাকবে, কিন্তু এই যে যেখানে কাটা দেখতেছি আমরা
এই দুই সাইড কিন্তু এরকম করে কাটা থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটা নর্মাল ফোর্স প্রয়োগ করব, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নর্মাল ফোর্স প্রয়োগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে একটা গেজ থাকবে, ভার্টিক্যাল স্ট্রেন গেজ, এই যে ভার্টিক্যাল স্ট্রেন গেজ, যতক্ষণ পর্যন্ত ভার্টিক্যাল স্ট্রেন হবে ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটা লোড দিয়ে দেবো। তারপর দেখবেন যে আর ভার্টিক্যাল স্ট্রেন হচ্ছে না, তার মানে এখন আর আপনার ওখানে লোড, মানে নর্মাল লোড আর বাড়ানো যাবে না। নর্মাল লোড কি করবেন, ওই জায়গায় ফিক্সড করে দিবেন। নর্মাল লোড ফিক্সড করার পরে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে কি মূলত, আমাদের এই দিক থেকে আমাদের কি করতে হবে, একটা শেয়ার স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো আমি যখন এদিক থেকে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করব তখন কি করবে, এই তলটা এই তল থেকে দূরে সরে যাবে। তো এইভাবে গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে শেয়ার স্ট্রেস কি করবো, অ্যাপ্লাই করতে থাকবো। অ্যাপ্লাই করতে 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 একটা সময় যায় দেখবেন যে এই সয়েলটা কি করে দেবে, আমাদের মূলত ফেল করে দেবে। এটা হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্ট। এটা সাধারণত মূলত করা হয়ে থাকে স্যান্ডি সয়েল এবং সি5 সয়েলের জন্য। এই টেস্টটা একমাত্র আপনি করতে পারবেন স্যান্ডি সয়েল এবং সি5 সয়েলের জন্য। ক্লেই সয়েলের জন্য এই টেস্ট কখনোই করা যাবে না আর কি। তো এখন আসেন, এখানে দুইটা গেজ থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফরমেশন গেজ আর একটা হচ্ছে কি আমাদের মূলত হরিজন্টাল ডিফরমেশন গেজ। এই দুইটা গেজ থাকে এবং এই দুইটা গেজের ক্ষেত্রেই আমাদের ডাটা বা প্রয়োজন হয়। তো ভার্টিক্যাল ডিফরমেশন গেজ যেটা, সেটা হচ্ছে নর্মাল ফোর্সের জন্য কতটুকু স্ট্রেন হলো সেটা মেজার করে। আর হরিজন্টাল শিয়ার গেজ যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই যে শিয়ার ফোর্সটা অ্যাপ্লাই করার কারণে কতটুকু স্ট্রেন হলো সেই জিনিসটা এখানে বের করে দুইটা। তো এখন আসেন আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখন আমরা চাচ্ছি হচ্ছে মূলত যে আমাদের নর্মাল ফোর্সটা আছে সেই নর্মাল ফোর্সটা কত হবে সেটা বের করবো। তো নর্মাল ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ধরেন যে এন, আর কোনটুকু জায়গায় অ্যাপ্লাই করছি এইটা এরিয়াটাতে। এইটা এরিয়াটা কিন্তু দেখতে অনেকটা এরকম আর কি, তাই না? সয়েলের একটা লেয়ার উপর আছে, এটা এরিয়া হচ্ছে এরকম এই এ। তার মানে আমি নর্মাল স্ট্রেসটাকে যখন এ দিয়ে ভাগ করব তখন এখানে পাবো হচ্ছে আমাদের যে নর্মাল ফোর্সটা ভার্টিক্যালি যেটা আছে সেটা। তারপর এখানে আমাদের যে শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেসের জন্য আমাদের এই বরাবর যে ফোর্সটা আমরা করলাম বা এই বরাবর যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেটাকে আমরা কি করব, এই সেকশনাল এরিয়াতে ভাগ করব। এখানে একটা প্রশ্ন আপনাদের আসা উচিত, সেটা হচ্ছে কি মূলত নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা একই রকম এরিয়া ধরতেছি কেন? আমরা তো জানি যে নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি ফোর্সটা যে তলের উপর লম্বভাবে থাকে সেই তলের ক্ষেত্রফল নিতে হয়। আর শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে মূলত আমরা কি করি, শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমাদের শেয়ারিং এরিয়াটা হবে শেয়ার ফোর্সের প্যারালাল, অর্থাৎ শেয়ার ফোর্সটা যে বরাবর অ্যাপ্লাই করবো। তো এইখানে সয়েলের ক্ষেত্রে দুইটাই এরিয়া সেম হয় কেন, এটা খুবই মানে সহজ একটা বিষয়। এই জিনিসগুলো একটু মানে চিন্তা করার বিষয়, কিন্তু আপনার প্রশ্ন করেন না, আমিও ওই জন্য আর জিজ্ঞেস করি না, চুপচাপই থাকি। সেটা হচ্ছে কি মূলত আপনাদের দেখেন, আমি যে এখানে নর্মাল স্ট্রেসটা অ্যাপ্লাই করলাম এটাতে এরকম একটা তল আছে, এই তলের উপরেই কিন্তু পড়তেছে। আবার যখন আমি এই পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি তাহলে কিন্তু এই তলটা, এই প্যারালাল তলটা, এই ফোর্সের প্যারালাল তলও কিন্তু এইটাই হচ্ছে দেখেন। এই ফোর্সটা যেখানে নর্মাল অবস্থায় আছে এটার জন্য যে সেই এ, এবং আমি যখন এই শেয়ার ফোর্সটা অ্যাপ্লাই করতেছি এই বরাবর যে তলটা আমার কেটে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। মানে এক কথায় এই যে আমাদের এই সেকশনটা আর এই সেকশনটা যে আলাদা হয়ে যাচ্ছে এই শেয়ার ফোর্সের কারণে, তার মানে এই তলটাই তো আমাদের কেটে চলে যাচ্ছে, এখান থেকে এই তলটা ওখান থেকে এই তলটা, তার মানে দুইটার ক্ষেত্রফল কিন্তু সেম, ওই জন্য এরিয়াটা সেম হচ্ছে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি বিষয়গুলো কিন্তু এরকম যে আপনার ধরেন যে এরকম যে একটা সেকশন হয়, যে এরকম যদি একটা সেকশন হয়, ধরেন যে এখানে আপনি ফোর্স অ্যাপ্লাই করলেন, এখানে ফোর্স অ্যাপ্লাই করলেন, আর এই পাশে একটা ফোর্স শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলেন। তাহলে আমাদের যখন নর্মাল ফোর্স অ্যাপ্লাই করব, বের করবো স্ট্রেসটা, তখন কিন্তু এই নর্মাল এরিয়াটা নিতে হবে। আর শেয়ার ফোর্স যখন বের করবো এখানে যতটুকু অংশ কেটে গেছে সেটুকু এরিয়া নিতে হবে। তো আমাদের এখানে যে সয়েল স্যাম্পলটা নিবো, এই সয়েল স্যাম্পলটা আমাদের নর্মাল স্ট্রেসের জন্য যে পরিমাণে তল হচ্ছে, শেয়ার স্ট্রেসের জন্য আমাদের কি হচ্ছে, একই পরিমাণে তল আসতেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের এটার বেসিক কনসেপ্ট বা বেসিক কথাবার্তা। এই আমরা শেয়ার স্ট্রেসটা এখান থেকে বের করে নিলাম। এখানে কিছু কথা আরো বলে দেওয়া আছে, এটা একটু পড়ে নিবেন যে আমাদের এমসিকিউর জন্য, যে সয়েল স্পেসিমেনটার সাইজ কত হবে, 50 মিলিমিটার, 50 মিলিমিটার হচ্ছে কি 25 মিলিমিটার। হ্যাঁ, এই সাইজের আমাদের সয়েলের যে স্যাম্পলটা আছে ওরকম করে বানাইতে হবে। এটা বলছে আমার জেনারেলি কন্ডাক্টেড কোহেশনলেস সয়েল বা সিডি টেস্টের জন্য করা হয়ে থাকে এটা। তো আবার হচ্ছে দেখেন আমাদের সাধারণত এগুলা ইটস ক্যান বি ইউজড এনি অফ থ্রি কন্ডিশন। এই তিনটা কন্ডিশনের মানে না, আমরা এই টেস্টটা শুধু কোয়েশনলেস সয়েল যেটা আছে সেটার জন্য ব্যবহার করি। আমি আগেই বলছিলাম সবসময় খেয়াল রাখবেন এখানে দুইটা সয়েল করা হয়ে থাকে, সি5 সয়েল আর এটা হচ্ছে কি স্যান্ডি, স্যান্ডি সয়েল, এই দুইটা সয়েলের জন্য এই টেস্টটা করা হয়ে থাকে।
আর এখানে বলছে the direct shear stress is failure plane is horizontal, failure প্লেনটা horizontal হয়, the principal stress is inclined with 45 ডিগ্রি। হ্যাঁ, মানে এই যে তলটা দেখেন, শেয়ার তলটা কি হরিজন্টাল না, দেখাচ্ছে হরিজন্টাল, কিন্তু আসলে যখন আপনারা হচ্ছে ফেলোর প্লেন অ্যাঙ্গেলটা বের করবেন তখন দেখবেন যে 45-এর সাথে প্লাস C5 চলে যাবে, 5/2 চলে আসবে কিন্তু। হ্যাঁ, এটা এই যে এখানে চিত্রের মধ্যে দেখাই দিচ্ছে আর কি, এরকম হবে যখন আপনি মূলত তিন চারটা স্যাম্পল নিবেন। এই তিন চারটা স্যাম্পল, তিনটা স্যাম্পল, অ্যাটলিস্ট তিনটা স্যাম্পল আপনাকে টেস্ট করতে হয় আর কি। এটা নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে তিনটা স্যাম্পল টেস্ট করতে হবে। দরজাটা একটু লাগাই দাও। আচ্ছা, এইখানে এইখানে একটা চিত্র আছে, এই চিত্রটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, তো আমাদের যখন সয়েলটা টেস্ট করব, টেস্ট করলে মানে আমাদের যদি ডেন্সি সয়েল হয় বা ওসিসি সয়েল, আপনারা এটা ওসিসি এবং এনসিসি সয়েল পড়ছেন, ওভার কনসোলিডেটেড ক্লে বলতে পারেন। আর এটা কি ছিল আমাদের, এনসিসি ছিল তাই না, নর্মাল কনসোলিডেটেড ক্লে ছিল আর কি। তো ওসিসি সয়েল যদি হয় বা ডেন্স সয়েল হয়, তাহলে এইটাতে যখন আপনি স্ট্রেন ভার্সেস শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা আঁকবেন, তখন দেখবেন যে স্ট্রেনটা গ্রাজুয়ালি একটা সময় পর্যন্ত বাড়ে, তারপর আবার কি হচ্ছে আমাদের মূলত আর ইয়াটা বাড়তেছে না, মানে স্ট্রেসটা আর বাড়তেছে না, শিয়ার স্ট্রেস বাড়তেছে না, যেমন গ্রাজুয়ালি শিয়ার স্ট্রেসটা কমে যাচ্ছে। কারণ ডেন্স ডেন্স সয়েলের মধ্যে যখন আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন, তখন এর মধ্যে যে সয়েল পার্টিকেল গুলো থাকবে, যদি আমি স্যান্ডি সয়েল চিন্তা করি, তখন এই সয়েল পার্টিকেল গুলা কি করা শুরু করবে, রিস্ট্রাকচারিং হওয়া শুরু করবে। আর রিস্ট্রাকচারিং যখন হবে, তখন একটা সয়েল পার্টিকেল আরেকটা সয়েল পার্টিকেলের সাথে গড়ানো শুরু করে দিবে, ফলে সে আর শেয়ার স্ট্রেংথ নিবে না, তখন শেয়ার স্ট্রেংথটা কি হয়ে যাবে, কমে যাবে। আর আপনার যদি এনসিসি সয়েল হয়, এনসিসি যেটাকে লুজ সয়েল বলি, তাহলে লুজ সয়েলের ক্ষেত্রে দেখবেন যে ওটা গ্রাজুয়ালি কম্প্যাকশন হচ্ছে একদম একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর এটা কি হয়ে যাবে আমাদের, মূলত কনস্ট্যান্ট হয়ে যাবে কিন্তু কমবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে কিন্তু কমবে না। তো এখন আসেন আমাদের আসলে ওখানে অ্যাকচুয়ালি কতটুকু শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা হলো বা কতটুকু শিয়ার স্ট্রেস লাগছে সেটা কোনটা দিবে করবো, আমি কি এই পয়েন্টটা কনসিডার করবো নাকি এই পয়েন্টটা, সবসময় খেয়াল করবেন এই টপ মোস্ট পয়েন্টটা মূলত ওই সয়েলের জন্য শিয়ার স্ট্রেস হিসেবে কাউন্ট করবে, এটা টাও এফ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর এই যে এই সয়েলটার ক্ষেত্রেও যেখানে যা আমাদের গ্রাজুয়ালি কনস্ট্যান্ট হওয়া শুরু হলো, এখান থেকে টান দিয়ে এখানে যে ভ্যালুটা পাবো এইটা হবে আমাদের লুজ সয়েলের জন্য মূলত টাও এফ। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা গ্রাফ দেওয়া হয়েছে, সেই গ্রাফটা হচ্ছে কি মূলত এইখানে যেটা ছিল একটা স্ট্রেসের সাথে স্ট্রেনের একটা রিলেশন ছিল, কিন্তু এইখানে যে গ্রাফটা দেখতেছি এইখানে দুইটা স্ট্রেন। একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অর্থাৎ নর্মাল ফোর্সের জন্য যে স্ট্রেনটা আসছিল, যেটাকে আমরা ভার্টিক্যাল, যে আমাদের ভালভটা ছিল তার সাথে তার ভার্টিক্যাল যে আমাদের গেজটা ছিল সেই গেজের মাধ্যমে একটা স্ট্রেন পরিমাপ করছিলাম। আর আরেকটা ছিল কি আমাদের হরিজন্টাল একটা ছিল, এই যে এখানে খেয়াল করেন, আমি এই চিত্রটাতে একটু দেখাই দিচ্ছি। এই যে আমরা এখানে দুইটা গেজ মিটার ব্যবহার করি, একটা ভার্টিক্যাল এই নর্মাল স্ট্রেসের জন্য যেটা আসতেছে, আর একটা হরিজন্টাল যেটা আমাদের কি শেয়ার স্ট্রেসের জন্য আসতেছে। এই দুইটা স্ট্রেন দিয়ে মূলত আমরা এখানে ডায়াগ্রামটা আঁকতেছি, খেয়াল করবেন। এটা একটু খেয়াল করেন। আহ এখানে প্রথমে দেখেন যে আমাদের কি করা হয়েছে, এই রেখাটার উপরের যে অংশটা আছে এটাকে কম্প্যাকশন ধরা হয়েছে, আর নিচের যে অংশটা আছে এটাকে কি ধরা হয়েছে আমাদের, আহ ডাইলুশন ধরা হয়েছে বা লুজ ধরতে পারেন, কম্প্যাক্ট সয়েল আর এটা হচ্ছে কি লুজ সয়েল। আচ্ছা, যখন আপনি একটা সয়েল স্যাম্পল নিছেন, এটার উপর নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করতেছেন, তো এটা যদি আমাদের সয়েলটা ডেন্স হয়, মোটামুটি যদি ডেন্স হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই যে দেখেন এই সময় পর্যন্ত সে লোড নিচ্ছে, এই সময় পর্যন্ত লোড নিচ্ছে মানে কি হচ্ছে, তার শিয়ার স্ট্রেংথ কি হবে, মানে সে জায়গাটার ভলিউম কমে যাবে, সয়েলটার ভলিউম কমে যাবে, তার মানে তার মধ্যে ভার্টিক্যাল স্ট্রেন হচ্ছে। দেখেন এই জিনিসটা এখানে দেখাইছে যে একটা অর্থাৎ এই পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সয়েলটার মধ্যে কিন্তু একটা আমাদের স্ট্রেন দেখা যাচ্ছে, কম্প্যাকশন হয়েছে। কিন্তু যখনই আবার আরো লোড বাড়াচ্ছেন তখন দেখা যাচ্ছে এর স্ট্রেন হচ্ছে, কিন্তু আমাদের আর লোড নিচ্ছে না, তার মানে এখন যেগুলো হয়ে গেছে যে সয়েল পার্টিকেল গুলোকে রিস্ট্রাকচারিং হওয়া শুরু করছে এবং একজন আরেকজনের উপর দিয়ে আমাদের কি করা, মুভ করা শুরু করছে, তখন সয়েলটা আর কি হবে না আমাদের, মানে কম্প্যাক্ট হবে না বা কম্প্যাকশন হবে না, তখন কি হয়ে যাবে, লুজ হওয়া শুরু করবে, এর গা থেকে এ সরে যাবে, এর গা থেকে এ পড়ে যাবে, এরকম করে লুজ হওয়া শুরু হবে। তখন দেখবেন যে এই গ্রাফটা কি হয়ে যাচ্ছে, আবার ডাইলুশন অর্থাৎ তরলে লিকুইডের মতো আকার ধারণ করে ফেলবে, এরকম একটা মানে লিকুইড যেমন ক্যারেক্টার দেখায় ওইরকম একটা আকার ধারণ করবে। তার মানে আমাদের ডেন্স সয়েলের ক্ষেত্রে দুইটা স্ট্রেন যদি কনসিডার করি, তাহলে এই যে গ্রাফটা এরকম হয়। কিন্তু আমাদের যদি লুজ সয়েল নেই, লুজ সয়েল যেহেতু আমাদের লোড নিচ্ছে, নেওয়ার পরে নিতে নিতে একটা সময় যায় কনস্ট্যান্ট হবে, তো স্ট্রেনটাও দেখা যায় যে সয়েলটাও আস্তে আস্তে কম্প্যাকশন হবে হবে হইতে 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 একটা সময় যায় কনস্ট্যান্ট হয়ে যাবে, এই রেখাটা সোজা হয়ে যাবে, আর কম্প্যাকশন হবে না বা রিস্ট্রাকচারিং হবে না।
তো এই হচ্ছে মূলত দুইটা স্ট্রেনের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নিয়ে এখানে আসলো। এখন আসেন এইখানে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম, যে আমরা এখান থেকে প্রথমে নর্মাল স্ট্রেসটা আমাদের বের করতে হবে। সেটা আমরা কি করব, ওই ফোর্সটাকে, নর্মাল ফোর্সকে আমরা তার এরিয়া দিয়ে ভাগ করব। শেয়ার স্ট্রেস আমাদের বের করতে হবে, শেয়ার ফোর্সকে আমরা এরিয়া দিয়ে ভাগ করব। তো এই টেস্টটা করা হয় তিনটা স্যাম্পলের জন্য। এই তিনটা স্যাম্পলের নেওয়ার পরে তিনটা স্যাম্পল যখন আমি টেস্ট করবো, সেটা কি করতে হয়, প্রথমে যে সিগমা ওয়ানটা নিব, আমি প্রথমে যে ফোর্সটা অ্যাপ্লাই করব, দ্বিতীয় ফোর্সটা অবশ্যই তার থেকে বেশি অ্যাপ্লাই করতে হবে, তৃতীয় ফেজটা অবশ্যই তার থেকে বেশি অ্যাপ্লাই করতে হবে। এরকম তিন ভাবে সয়েলটাতে আমাদের নর্মাল স্ট্রেস প্রয়োগ করতে হবে, বেশি প্রয়োগ করতে হবে। এখন যদি নর্মাল স্ট্রেস গুলো বেশি হয়, তাহলে অবশ্যই শেয়ার স্ট্রেস কি হবে, বেশি হবে। শেয়ার স্ট্রেস গুলো আস্তে আস্তে কি হবে, আমাদের বেশি হয়ে যাবে। এই জিনিসটা আমি গত ক্লাসে আপনাকে বলছিলাম, যে শিয়ার স্ট্রেস ইজ এ ফাংশন অফ নর্মাল স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা নর্মাল স্ট্রেসের একটা ফাংশন। কারণ কি, আমি একজন ব্যক্তি, আমার লোড, ভার্টিক্যালি লোড যত বেশি হবে, আমাকে সরাইতে হলে এই পাশে লোড বেশি দিতে হবে। তার মানে আমি যদি গ্রাজুয়ালি আমাদের নর্মাল স্ট্রেস গুলো বাড়াতে থাকি, তাহলে আমাদের শিয়ার স্ট্রেস গুলো কি গ্রাজুয়ালি আমাদের বাড়তে থাকবে। তাহলে এই যে তিনটা ডাটা পাবো, এই তিনটা ডাটা নিয়ে যখন আমি এই পয়েন্ট গুলা বসাবো গ্রাফের মধ্যে, এরকম একটা গ্রাফ আসবে। যদি সেটা C5 সয়েল হয়, তাহলে এই গ্রাফটা এরকম হবে। আর সেটা যদি শুধু ফাই সয়েল হয়, তাহলে দেখবেন যে গ্রাফটা আমাদের এরকম হবে। এইটার সাপেক্ষে আপনি মোট সার্কেলটা অঙ্কন করে ফেলতে পারবেন। এই হচ্ছে মূলত আমাদের যেটা বলি ডিরেক্ট শেয়ার টেস্ট। এই ডিরেক্ট শেয়ার টেস্টের যে হালকা ধারণা, এটা তো অনেক ডিটেলসে পড়ার একটা বিষয়, কিন্তু এটা হালকা একটু সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি। তারপর এখানে আসেন, এখানে আমাদের মূলত যে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখি, খুবই পপুলার একটা ম্যাথ। আমাদের কি বলা হয়েছে, যে একটা স্যাম্পল অফ এ ড্রাই স্যান্ড টেস্ট ইজ ডিরেক্ট শেয়ার অ্যাপারটাস আন্ডার দ্য নর্মাল লোড। কত বলছে, নর্মাল লোডের মান, অর্থাৎ এই যে আমাদের, এটা তো সয়েল স্যাম্পলটা ছিল, এটা তো সয়েল স্যাম্পল ছিল, এই সয়েল স্যাম্পলের উপরে নর্মাল যে লোডটা অ্যাপ্লাই করছে, সেই লোডের কথা বলছে। তারপর আবার এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে যে স্যাম্পল ইজ ফেল আন্ডার দ্য শিয়ার স্ট্রেস 58 পাউন্ড। তার মানে এখানে এই পাশ থেকে যে শিয়ার স্ট্রেসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে 58 পাউন্ড। এইখানে চালাকিটা করছে কি, এখানে চালাকিটা করছে হচ্ছে ইউনিটে, একটা হচ্ছে পাউন্ডে দিয়ে দিচ্ছে আর একটা কেজিতে। তার মানে এটা হচ্ছে কত, 36 কেজি, আর এটা হচ্ছে কত আমাদের 58 পাউন্ড। ঠিক আছে, এখন আমাদের যেটা বলছে, যে আমাদের যে সয়েল স্যাম্পলটা নিছি, সেই সয়েল স্যাম্পলের যে সাইজ, মোল্ডের সাইজ অর্থাৎ এরিয়াটা, এই যে এরিয়াটা, এই পাশে 2 ইঞ্চি এবং এই পাশে 2 ইঞ্চি, যে স্যাম্পলের সাইজটা আমরা নিছি ওখানে বসাইছে। তো এখন বলছে হোয়াট ইজ দ্য ইন্টারনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল বের করতে বলছে আমাদের, কত হবে। তো এখন এখানে কি কি স্যান্ডের, কি সয়েলের কথা বলছে, ড্রাই স্যান্ডের কথা বলা হয়েছে। যদি ড্রাই স্যান্ডের কথা বলা হয়, ড্রাই স্যান্ড, তার মানে কিন্তু সি অলরেডি 0। আমাদের জন্য কতটা কাজটা সহজ হয়ে গেল। এখন আমাদের যেটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমাদের টাউ শেয়ার স্ট্রেস সমান সমান মূলত হচ্ছে কি আমাদের C+10 ফাই, তাই তো। তাহলে এখন আমাদের এটা যেহেতু 0, তাহলে আমি এটা বের করে নিতে পারবো কিনা, অবশ্যই বের করতে পারবো। টাউ সমান সমান কি জানি আমরা, শিয়ার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এখন খেয়াল রাখতে হবে, আপনি এটাকে হয় কেজি করে নিবেন, কেজি আছে পাউন্ড করে নিবেন, অথবা এটা পাউন্ড আছে এটাকে কেজি করে নিবেন। যদি এটা ইঞ্চিতে দেওয়া আছে, তাহলে এটাকে পাউন্ড করে নেওয়া ভালো। দেন পাউন্ড করে নিয়ে, অথবা যাই করেন, কোনো সমস্যা নাই, ইউনিট যাই করেন কোনো সমস্যা হবে না আর কি। এরিয়াটা বের করে নিলেন, দেন হচ্ছে আপনার এইখানে যদি এটা 0, জাস্ট এখানে নর্মাল ফোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন, নর্মাল ফোর্সটা অবশ্যই পাবেন। শেয়ার ফোর্সটা পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে শেয়ার অ্যাঙ্গেলটা আমাদের, ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা আমাদের চলে আসবে। আচ্ছা, এখন ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা আসার পর, এই অঙ্কটা তো বারবারই রিপিট করতেছে, এখানে জাস্ট একটা লেজ লাগাই দিল, যে আমাদের ফেইলিওর প্লেন যেটা আছে তার অ্যাঙ্গেলটা কত। এখানে লেজ লাগাই দিল ফেইলিওর প্লেন অ্যাঙ্গেল। তো আপনি যদি আপনি শিয়ার অ্যাঙ্গেলটা, ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা পান, তাহলে এটা কি পারবো না আমরা বের করতে? ফেইলিওর প্লেনের অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? এই যে এটা যদি বের করতে পারি, এটা তো অ্যাজ ফর্মুলায় ফেলে দিলে বের হয়ে চলে আসতেছে, তাহলে আমাদের অবশ্যই কি হবে, ফেইলিওর প্লেনের যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা আমাদের সুন্দরভাবে চলে আসবে। আরে বারবার স্লাইড মুভ করছে। এখানে দেখেন জাস্ট পাউন্ড করে নেওয়া হয়েছে, হ্যাঁ, আর কিছু না। তো কম্বাইন্ড ব্যাংকে একটা অঙ্ক আসছে, সেটা কি বলছে, আমাদের ডিরেক্ট শেয়ার টেস্ট করা হয়েছে, দুইটা সয়েল নেওয়া হয়েছে, এই যে আমাদের সয়েল ফাউন্ড এত এবং এত, রেসপেক্টিভলি কি দেওয়া আছে, এখানে নর্মাল স্ট্রেসের মান অর্থাৎ সিগমা N1 বা সিগমা 1 এবং সিগমা 2 এর মান দেওয়া আছে।
করসপন্ডিংলি শিয়ার স্ট্রেস দেওয়া আছে, শিয়ার স্ট্রেস দুইটার আলাদা করে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য সি এন্ড ফাই, তাহলে সি বাই সয়েলের ক্ষেত্রে ডিরেক্ট শিয়ার টেস্টটা করছে, দেন হচ্ছে আপনার দুইটা ইকুয়েশন আসবে, এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন, সলভ করলেই আপনার যে ইয়াটা আছে, যে সি ফাই আননোন দুইটা আছে, সেটা বের হয়ে চলে আসবে। তো এই এই ধরনের অঙ্ক 2018 না, রিসেন্ট 2024-এও মনে কোনো 24 বা একটা পরীক্ষা আসছিল, আমাদের কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যান্ড কোহেশন অফ দ্য সয়েল, দ্য ফ্লোয়িং সয়েল, এই দুইটা সয়েল থেকে আমাদের সি এবং ফাইটা আমাদের বের করতে বলছে। তো আপনারা এই আগের অঙ্কটার মতো এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে এই যে ইয়াটা আছে আমাদের, শেয়ার স্ট্রেসটা পাচ্ছেন, এটার করসপন্ডিংলি আপনি এখান থেকে নর্মাল স্ট্রেসটা পাচ্ছেন। এখান থেকে আপনি শেয়ার স্ট্রেস পাচ্ছেন, এটা করসপন্ডিংলি আপনি এখান থেকে নর্মাল স্ট্রেস পাচ্ছেন। তার মানে আপনার এখানে সিগমা ওয়ান এবং টাউ ওয়ান পাওয়া গেল, এখান থেকে সিগমা টু এন্ড হচ্ছে কি আমাদের টাউ টু পাওয়া গেল। তাই আপনি এই দুটাকে যদি সলভ করেন তাহলে কি চলে আসবে আপনাদের, যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা চলে আসবে। এইটা একটা প্রসেস, অথবা আপনারা হচ্ছে কি এই ফিগার থেকে একে জাস্ট অ্যাভারেজ করে নিলেও মোটামুটি কাছাকাছি একটা মান চলে আসে। তবে বেটার হয় যে ওই ফিগার থেকে অ্যাভারেজ না করে সরাসরি মানে ওই দুইটা আননোনকে বের করে এইভাবে সলভ করে দাও, যেহেতু মার্ক বেশি থাকে আর কি। আর চিত্রটা যেহেতু দেওয়া আছে। তারপর এখানে আছে দ্য ফ্লোয়িং ডাটা আর অবটেন ইন এ ডিরেক্ট shear টেস্ট, দ্য নর্মাল প্রেশার দেওয়া আছে, নর্মাল প্রেশারের মানটা দেওয়া আছে, এত খেয়াল করবেন সিগমা এন এর মান দেওয়া আছে। টেন্ডেন্সিয়াল কি বলছে, টেন্ডেন্সিয়াল প্রেসার, তার মানে টাও এর মান, টেন্ডেন্সিয়াল প্রেসার মানে কিন্তু টাও, এই যে আমাদের এই যে ইয়াটা ছিল টেন্ডেন্সিয়াল না, এই যে এই টাও টাও এই যে টেন্ডেন্সিয়াল ছিল না স্পর্শক, ওইটার মান দেওয়া আছে কত আমাদের মূলত, 16. আচ্ছা। তো এটা এটা 16 দেওয়া আছে আমাদের। তারপর হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের মান দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের ফাই এর মান দেওয়া আছে, কোহেশনের মান অর্থাৎ সি এর মান দেওয়া আছে, রিপ্রেজেন্টেটিভ ডাটা অফ মোট সার্কেল অ্যান্ড কম্পিউট দা, মানে এই ডাটাগুলোকে মোট সার্কেলে দেখাইতে বলছে, কম্পিউট দা প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড ডিরেকশন অফ দ্য প্রিন্সিপাল স্ট্রেস। তার দুইটা প্রিন্সিপাল স্ট্রেস ছিল, একটা ছিল মেজর একটা মাইনর, এই প্রিন্সিপাল স্ট্রেস দুইটা, মেজর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস দুইটা বের করতে বলছে, এবং এটা কতটুকু ডিরেকশনে কাজ করবে সেটা ওরা আসলে এখানে আমাদের বের করতে বলছে আর কি। তো এখন দেখেন, অঙ্কটা সহজ, কঠিন কিছুই না। আমরা হচ্ছে প্রথমে ফেইলোর প্ল্যানের অ্যাঙ্গেলটা এটা বের করে নিতে পারি, এটা কেন বের করবো একটু পরে বুঝতে পারবেন, কাজে দিবে আর কি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ইকুয়েশন জানি, দেখেন আমাদের একটা ইকুয়েশন জানি কি, আমাদের সিগমা ওয়ান এবং সিগমা থ্রি, অর্থাৎ এই দুটার মধ্যে আমরা রিলেশনটা একটু আগে তৈরি করলাম, এই রিলেশনটা আমরা জানি। তো এই রিলেশনের মধ্যে মান যদি আমার কাছে কিন্তু দুইটা জিনিস চাইছে, একটা সিগমা ওয়ান এবং একটা সিগমা থ্রি, এই দুইটা কত সেটা আমার কাছে চাইছে। তো এই রিলেশনের মধ্যে মান বসাই দিলে আপনার এরকম একটা ইকুয়েশন চলে আসে, দেখেন। আমরা যদি আলফা ফাই এর মানগুলো বসাই দেই, জাস্ট এই যে ফাই এর মানগুলো যদি বসাই দেই, এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এরকম একটা এক নাম্বার একটা ইকুয়েশন চলে আসলো। দেন আমরা একটু আগে নর্মাল স্ট্রেসের একটা রিলেশন দেখলাম, একটু আগে ওই যে প্রমাণে পড়ে আসলাম উপরে, যেটাকে আমরা সলভ করে নর্মাল স্ট্রেসের ইকুয়েশনটা নিয়ে আসতে চাইলাম আর কি। কেন আমরা এই ইকুয়েশনটা কনসিডার করবো, কারণ আমাদের আননোন দুইটা, ইকুয়েশন মাত্র একটা দিয়ে তো হবে না, আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে নর্মাল স্ট্রেসের যেহেতু ভ্যালু এখানে দেওয়া আছে 20, আবার আমাদের নর্মাল স্ট্রেসের সাথে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস দুইটার কি সম্পর্ক আছে, তা আমি যদি এখানে মান বসাই দিই তাহলে আমাদের এখানে আরেকটা ইকুয়েশন চলে আসতেছে নর্মাল স্ট্রেসের সাপেক্ষে। এখন এই দুটো সলভ করলেই কিন্তু আমাদের মূলত প্রিন্সিপাল স্ট্রেস দুইটা চলে আসবে, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, যে সলভ করবেন সমীকরণটা সলভ করলে কিন্তু আমাদের প্রিন্সিপাল স্ট্রেস দুইটা চলে আসবে, এটা তেমন কিছুই না। কিন্তু এটা চাইলে আপনারা হচ্ছে কি মোট সার্কেলের যে যেটা আছে সেটা দিয়েও আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন। দেখেন কোয়েশনের মান সি দেওয়া ছিল, এটা আঁকে নিবেন, যদি গ্রাফ থাকে পরীক্ষা হলে দেন এটা করতে যাবেন, আদারওয়াইজ এখানে যাওয়ার কোনো দরকারই নাই। তারপর হচ্ছে কি আপনাদের অথবা যেমন এখানে বলা হয়েছে যে এখানে ধরেন যে এখানে তো মোট সার্কেলের সাপেক্ষে করতে বলে নাই, বলছে যে ডাটাগুলো বের করে রিপ্রেজেন্ট করো, তাহলে রিপ্রেজেন্ট করা মানে কি আপনাকে দেখাই দিতে হবে কোনটা কোন জায়গায় হবে। তাহলে আমাদের কোয়েশন দেওয়া আছে, এই যে সি কোয়েশন, ফাই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, ওটা বলে দেওয়া আছে, দেখাই দিব। তারপর আমরা এই যে এইটা আমি বারবার বলছিলাম, এইটাকে বলি কি, যে এখানে যে জায়গায় এসে ছেদ করছে, এটা হচ্ছে টাচ করছে বৃত্তটাকে, এটাকে বলতেছে আমরা হচ্ছে নর্মাল স্ট্রেস। এটা হচ্ছে আমার সিগমা থ্রি, আর এটা হচ্ছে কি আমাদের সিগমা ওয়ান। আর এটা অবশ্যই কি হবে, আমাদের ওই যে একটু আগে বললাম যে আমাদের এখানে টু আলফা আর কি। এটা কিভাবে বের করলাম আমরা, আগে আলফাটা বের করে নিলাম। আলফাটা বের করলাম কিভাবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2 দিয়ে বের করলাম, দিলে কত আসে 55 ডিগ্রি। এই 55 ডিগ্রি দুই গুণ করলে আমাদের অ্যাঙ্গেল গুলো চলে আসে, Just এই ডায়াগ্রামটা এখানে দেখাই দিলাম।
আর যদি মনে চান যে না আমি ডায়াগ্রাম থেকেই এই ডাটাগুলো বের করব, সেটাও পসিবল, খুব কঠিন কিছু না, পসিবল। তবে অনেক লেন্থলি হয়ে যাবে বিষয়। কিভাবে করবেন সেটা, নর্মাল স্ট্রেসের মান আপনার জানা আছে। এই নর্মাল স্ট্রেসের মান আপনার জানা আছে, জাস্ট এটাকে এদিকে বর্ধিত করে দিবেন। এই মানটা আপনার জানা আছে, এই মানটা আপনার জানা আছে 20 ডিগ্রি। এই মানটা আপনার 8 জানা আছে, এটা আপনি বের করে ফেলতে পারবেন। এটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে এই যে এই মানটা আপনি সহজে বের করতে পারতেছেন, তাই না? এইটা কেমনে বের করবেন? এই যে আপনি যদি এই যে সরি, এই যে এটা 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 মানে আমরা কি জানি? এটা মানে একটু আগে দেখলাম যে σ1 + σ2 ডিভাইড সিগমা 3 ডিভাইড বাই 2 + c cot 5 বলতে তো এই মানটা চলে আসবে, এখান থেকে এই মানটা ইজিলি চলে আসবে, হ্যাঁ। অথবা হ্যাঁ, এই মানটা যখন পেয়ে যাবেন, আপনার এই মানটা জানা আছে, এই মানটাও কিন্তু আপনার পাওয়া সম্ভব। এই টোটাল এই মানটাও কিন্তু আপনার পাওয়া সম্ভব, কারণ এটাও কিন্তু আপনার একটা পারপেন্ডিকুলার, এই মানটা পাওয়া সম্ভব। জাস্ট এইভাবে করলে এই চিত্র থেকেও বের করতে পারবেন, তবে এটা একটু সময় লাগবে, অনেকে বুঝতে কষ্ট হবে। ফর্মুলা দিয়ে চেষ্টা করবেন আর চিত্রগুলো প্র্যাকটিস করবেন। আমি যেটা বললাম এটা করার চেষ্টা করেন নিজে, যদি না বুঝেন তাহলে আমি বুঝাই দেবো ক্লাস। আগে নিজে চেষ্টা করবেন কিভাবে বের করতে, আমি অনেকবারই এই জিনিসগুলো বলছি। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে কি আমাদের যে আমাদের এখানে বলছে কি পার্টিকুলার সয়েল ফেল আন্ডার দ্য মেজর প্রিন্সিপাল স্ট্রেস এর কথা বলছে 300, এবং করেসপন্ডিংলি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস বলছে 100। অর্থাৎ যখন মাইনর প্রিন্সিপাল স্ট্রেস 100 হয়, তখন মেজর প্রিন্সিপাল স্ট্রেস 300। এই দুইটা কারণে একটা সয়েল ফেল করে। ইফ দ্য সয়েল স্যাম্পল ইজ দ্যাট কি বলছে, দ্যাট মাইনর প্রিন্সিপাল স্ট্রেস ইজ 200 হয়, যদি ওই সয়েলটার মাইনর প্রিন্সিপাল স্ট্রেস 200 হয়, তাহলে তার মেজর প্রিন্সিপাল স্ট্রেসটা কত হবে সেটা বের করতে বলছে। কন্ডিশন হচ্ছে যখন আলফা ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি হবে, এবং আলফা ইকুয়াল টু যখন, সরি, ফাইভ ইকুয়াল টু যখন 30 ডিগ্রি হবে, এবং ফাইভ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে, তখন তাহলে কন্ডিশনটা কি বললো? একটা সয়েল স্যাম্পল আমরা নিয়ে নিছি, একটা সয়েল স্যাম্পল আমরা নিছি। এই সয়েল স্যাম্পলটা প্রথমে আমাদের, যখন এর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস 100, তখন মেজর প্রিন্সিপাল স্ট্রেস 300। এইটার জন্য মূলত ফেল করতেছে সয়েলটা। এখন বললো যে 300-র জায়গায় যদি এর মেজর প্রিন্সিপাল স্ট্রেসটা আমাদের মাইনর প্রিন্সিপাল 200 হয়, তাহলে এখানে মেজর প্রিন্সিপাল স্ট্রেস কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আর পাশাপাশি আমাদের কি মানে ও বের করতে বলছে কোন কোন অ্যাঙ্গেলের জন্য। আমাদের বলছে যখন আমাদের এই সয়েলটার আলফাটা কত হবে, আমাদের 30 ডিগ্রি, ধরেন যে এটা শুধু সি সয়েল চিন্তা করলাম আমি। এটা হচ্ছে সরি আলফা সয়েল বা স্যান্ডি সয়েল। আর একবার বলছে কি যখন আলফা মানটা 0, অর্থাৎ যখন ক্লেই সয়েল, তখন কেমন হবে সেটা আমাদের বের করতে বলছে। দুইটা জিনিস খেয়াল রাখবেন। তাহলে এখন আসেন, আমরা তো একটা ফর্মুলা একটু আগে পড়লাম যে সাইন ফাই সমান সমান σ1 - σ3 ডিভাইডেড বাই σ1 + σ3। এই যে সমীকরণটা বললাম, এই সমীকরণটাকে যদি আপনি সলভ করেন, তাহলে এইভাবে লেখা যায়। অর্থাৎ আপনি যদি আপনি যদি এই আড়াআড়ি গুণ করেন, যেমন এখানে কি ছিল, ওই σ1 + σ3 কি নিচে ছিল না, তার সাথে কি হবে, সাইন গুণ হয়ে যাবে। আবার কি হবে, আমাদের এই পাশে σ1 - σ3 থাকবে। জাস্ট ওয়ান গুলাকে এক জায়গায় এবং টু গুলাকে এক জায়গায় নিয়ে আসলে আমাদের সমীকরণটা হয়ে যায়। এই সমীকরণটা যদি হয়, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মূলত আমরা করসপন্ডিং চিন্তা করব, যে আমাদের যখন ফাইয়ের মানটা 30 ডিগ্রি, তো ফাইয়ের মানটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে কার মান দেওয়া আছে, মূলত আমাদের এই মাইনর যেটা স্ট্রেস আছে, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, সেটার মান দেওয়া আছে। তো আমাদের এই দুটা রেশিও আসতেছে 1/3, যখন 30 ডিগ্রি মান বসাচ্ছি। তো যখন মাইনর প্রিন্সিপাল স্ট্রেস 200, তখন মেজরটা কত হবে, জাস্ট আড়াআড়ি গুণ করলে দেখা যাচ্ছে যে আমাদের মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যদি আমি 200 ওই সয়েলের জন্য হয়, তাহলে ওখানে যে মেজর প্রিন্সিপাল স্ট্রেসটা হবে সেটা কত, আমাদের অবশ্যই 600 হবে। এটা হচ্ছে ডেভিয়েটরিক একটা স্ট্রেস আছে, এটা পরে আমরা দেখবো এটা কেন হয়, সেটা আমরা পরে জানতে পারবো। আচ্ছা, এখন আসেন যখন বলছে আমাদের ফাই ইকুয়াল টু জিরো, যে ফাই ইকুয়াল টু জিরো মানে অবশ্যই আমাদের এই যে এখানে দেওয়া আছে, এই যে আমাদের চিত্রটা এরকম হবে, মানে ফাই এর কোনো মান নাই, তাহলে আমাদের যে ফেইলুর এনভেলাপটা আছে সেটা ইনক্লাইন হবে না, স্ট্রেট হবে, হ্যাঁ। তার মানে পুরোটা হচ্ছে সি এর উপর ডিপেন্ড করে, সি অর্থাৎ যে কোহেশন আছে, এই কোহেশনটা কিন্তু নিজে একটা শেয়ার স্ট্রেস। কোহেশনটা নিজেই কিন্তু একটা শেয়ার স্ট্রেস। কেন, আমরা যতবারই আহ, অঙ্ক ইয়া চিত্র আঁকলাম বা ইয়া করলাম, তো আমি কিন্তু সবসময় যেটা করি, টাওটাকে এই পাশে দেখাই, আর আমাদের যে নর্মাল স্ট্রেস আছে সেটাকে এখানে দেখাই। সিটাকে কিন্তু আমরা এখানে দেখাই। এই সি আমরা আগেও পড়ছিলাম, এটা হচ্ছে সি, সি নিজে একটা হচ্ছে কি শেয়ার স্ট্রেস, ঠিক আছে।
তাহলে এখন ওই কন্ডিশনে যদি আমরা আসি, যে আমাদের আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি, আলফার মানটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে এখানে শিয়ার স্ট্রেস কোনটা হবে, মানে কোহেশন কোনটা, ফার্স্ট কন্ডিশন অনুসারে এখন কিন্তু এখানে সিটাই মূলত কোহেশন। এই যে ফার্স্ট কন্ডিশনে যেটা 100 ছিল, সয়েলটা যখন 100 আমি দিছিলাম, তার মানে এখন ফাই যদি 0 হয়, তার মানে ওই সয়েলটার মধ্যে কোহেশন ছিল, মানে কোনো ফ্রিকশনাল অ্যাঙ্গেল নাই। সেই কোহেশনটা কত হবে? প্রাথমিক অবস্থায় যখন আমরা ড্রন করছিলাম, এই যে প্রথমে যে প্রথম রেখাটা যখন ড্রন করছিলাম, এই 100 যেটা আসছিল সেটা কিন্তু এখন তার সি হিসেবে কাজ করবে, কারণ আগে থেকে এই সয়েলের ভিতরে এটা আসেই। তো এখন আপনি কি করলেন, ডেভিয়েটিক স্ট্রেস হিসেবে আপনি এখানে আরো কি করলেন, 200, মানে তো বলছে ডেভিয়েটিক স্ট্রেস উইল বি দেন 200 কিলোমিটার পার মিটার স্কোয়ার। যদি আমি ডেভিয়েটিক স্ট্রেসটা কি করি, আমি 200 কিলোনিউটন করি, ইজ এক্সপেক্ট টু দ্য মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের তুলনায়। দেখেন একটু আগে খেয়াল করেন, যখন আমাদের সয়েলটার শিয়ার স্ট্রেস 100 ছিল, শিয়ার স্ট্রেস কত ছিল, 100 ছিল, তখনই কিন্তু আমাদের টাও আর সি সমান, কারণ ওইখানে কোনো ইন্টারনাল ফাই নাই। তার মানে সয়েল রেখাটা যদি এরকম হয়, এইভাবে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার মানে শিয়ার স্ট্রেস বাড়তেছে না, তার টাও যেটা সি সেটা। তো এখন যদি সয়েলটাতে আপনার কি হয়, যে আপনার শিয়ার স্ট্রেসটা 200 হয়, মাইনাস শিয়ার স্ট্রেস যদি 200 হয়, তার মানে এটা হচ্ছে কি মূলত আমাদের টাও, আর এটা হচ্ছে কি মূলত সি। ঠিক আছে কিনা? এখন টাও এবং সি যদি এরকম হয়, খেয়াল করবেন, জিনিসটা কিন্তু বুঝার আছে, টাও এবং সি যদি এরকম হয়, তার মানে টাও সি যদি আমাদের এরকম হয়, তাহলে এই যে সয়েল স্যাম্পলটা ছিল, এই সয়েল স্যাম্পলটা এটা এই অঙ্কটা আগে দেওয়া হয়েছে, এটা পরে দেওয়া লাগবে। এই সয়েল স্যাম্পলটাতে কনফাইনিং একটা প্রেশার আসতেছে। এই কনফাইনিং প্রেশারটা কত মূলত, কনফাইনিং প্রেশারটা হচ্ছে কত আমাদের, 200। যেটা সি সেটা হচ্ছে তার কনফাইনিং প্রেশার, বা টাও যেটা শেয়ার স্ট্রেস আছে সেটা হচ্ছে 200, কনফাইনিং প্রেশার 200। এখন কনফাইনিং প্রেসার 200 মানে কি, এটাকে আমরা দেখেন এই পাশে তো আমরা শেয়ার স্ট্রেসও চিন্তা করি, এটা কিন্তু আমাদের সিগমা 3 ছিল, সব পাশে সিগমা 3 কিন্তু আছে। এখন সিগমা 3 দেওয়া মানে কি, আমাদের যে হাফ সার্কেলটা হবে সেটা হবে কি আমাদের এইখান থেকে শুরু, অর্থাৎ এখান থেকে 200 মিটার দূর থেকে শুরু হবে। ঠিক আছে, এখন যেহেতু এইটার আর বাড়ার কোনো সুযোগ নাই, তার মানে এই যে আমাদের পরের যে এনভেলাপটা আছে, এনভেলাপটাও কিন্তু এখান থেকে আরো 200 মিটার দূরে যায় শেষ হবে। কারণ এই যে আমাদের ইয়াটা আছে, এই রেখাটা যেহেতু আমাদের বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এখানে টাচ করেই মূলত আপনাকে যাইতে হবে। কিন্তু আপনার স্টার্টিং পয়েন্টটা কত হলো, যেহেতু আপনাদের কোহেশনটা কি 200 ছিল, 200 করার কথা বলা হয়েছে, তার মানে ওই কোহেশনের সমান সমপরিমাণের লোডটা হচ্ছে কি মূলত আমাদের এখানে সেল প্রেশার হিসেবে আমরা কনসিডার করতেছি। সেল প্রেশার যদি 200 হয়, তাহলে এটা থেকে আমি যদি আঁকা শুরু করে দেই, তাহলে এটা আরো কত দূর যাবে, 200 যায় থেমে যাবে, কারণ এই রেখাটাকে টাচ করে আমাকে বৃত্তটাকে আঁকতে হবে, রেখাটাকে আর ইয়া করা যাবে না। এই যে যেমন এটা করা হয়েছে, যে প্রথমে দেখেন 100-র জন্য, 100-র জন্য এটা আঁকানো হলো, সরি, 100-র জন্য এটা আঁকানো হলো। তো এখন যেহেতু কোহেশন 200, তার মানে তার সেল প্রেশারও 200, তার মানে সেল প্রেশার 200 আসবে। তা আমাকে তো এই রেখাটাই টাচ করে বৃত্ত আঁকতে হবে। এই রেখাটা তো আর এরকম বড় হয়ে গেল না, এটা বড় হয়ে যাওয়া মানে কিন্তু এটা বড় হয়ে যায় না। ডেভিডিক প্রেশার যেটা, ডেভিডিক স্ট্রেস, এটাকে কিভাবে বের করি, ডেভিডিক স্ট্রেস হচ্ছে সিগমা 1 থেকে সিগমা 3 বাদ দিয়ে বের করতে হয়। তো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর কি, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, অবশ্যই আমাদের এই দুটার পার্থক্য যেটা আছে সেটা হবে। তার মানে আমি যদি 200 নিয়ে শুরু করি, তাহলে আমাদের আবার এখানে কত, ওই 200-তে গিয়ে এখানে থামতে হবে, এখানে থামতে হবে। তাহলে এটা যেহেতু রেখাটা আমাদের এইটাকেই টাচ করতে হবে, রেখা যেহেতু বেড়ে যায় না, তার মানে এই লেখা এইটাকে যদি আমি এখন স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমি যদি এটাকে এখন এইভাবে আঁকতে চাই, এই পর্যন্ত নিয়ে আসতে চাই, তাহলে কি এরকম করে আঁকা যাবে, যাবে না। এটা কি হয়ে যাবে, এরকম করে বের হয়ে চলে যাবে, অর্থাৎ এনভেলাপটাকে ফেল করে চলে যাবে, মানে কেটে চলে যাবে। তাই এনভেলাপকে যদি কেটে চলে যায়, তাহলে ওই সওয়ালটা ফেল করবে। ওই জন্য মূলত আমাদের জাস্ট এইখানে যতটুকু শিয়ার স্ট্রেস আপনি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস বাড়াইলেন, ঠিক তার সমপরিমাণের ব্যাসার্ধ নিয়েই মূলত কি এদিকে মুভ করে। ঠিক আছে, কনফাইনিং প্রেশারটা নিয়ে অতটুকু সেল প্রেশারটা নিয়ে মুভ করবে, এবং কি ওই তার দ্বিগুণ, মানে দুইটাই আমাদের জাস্ট যোগ করে দিলে আমাদের এখান থেকে প্রিন্সিপাল স্ট্রেসটা চলে আসবে। কারণ এটাকে ডেভিয়েটিং স্ট্রেসও বলা হচ্ছে আর কি, 200 ডেভিয়েটিং স্ট্রেস বাড়ানো হচ্ছে, কনসিডার করে নেওয়া হয়েছে এই জন্য আর কি। জিনিসটা বুঝছেন কিনা অঙ্কটা করেন, যদি না বুঝেন তাহলে আমরা আবার আলোচনা করবো আর কি। ক্রিটিক্যাল আছে কথাটা। আহ এটা হচ্ছে একদম সরাসরি একটা প্র্যাকটিক্যাল থেকে নেওয়া ডাটা, একটা প্র্যাকটিক্যাল থেকে নেওয়া ডাটা। আমাদের একটা সয়েলের 4টা স্যাম্পল নেওয়া হয়েছে, 4টা স্যাম্পলের নর্মাল ফোর্স এবং শিয়ার স্ট্রেসটা দেওয়া আছে। এবং আমাদের সয়েল স্যাম্পলের যে সাইজটা আছে সেই সাইজটার কথা বলে দেওয়া হয়েছে। এখন বলছে যে আমাদের এটা সাপেক্ষে
মূলত হচ্ছে তার কোহেশনটা কত হবে, ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে, এই জিনিসগুলো আমাকে বের করতে বলছে। দেন আমরা কি করব, ফোর্স গুলা দেওয়া আছে, এরিয়াটা বের করে নিব, ভাগ করলে আমরা স্ট্রেস গুলা পেয়ে যাচ্ছে। এখন এই মানগুলো যদি আমরা হচ্ছে একটা ডায়াগ্রামে বসাই দিই, জাস্ট ডায়াগ্রামে যদি একটা বসাই দিই এবং একটা বেসফিট লাইন নেই, তাহলে দেখা যাবে যে এরকম রেখাটা এখানে কোথাও এসে ছেদ করবে। যেখানে এসে ছেদ করবে এটা হচ্ছে সি এর ভ্যালু। ধরেন যে এখানে এসে ছেদ করলো 35-এ, তাহলে এটা 30-এ, 30 হচ্ছে কি আমাদের সি এর ভ্যালু। আর এখান থেকে অ্যাঙ্গেলটা বের করে নেবেন, যেহেতু আপনার এই মানটা জানা আছে, এখানে যে কোনো একটা ত্রিভুজ নিলে আপনি কি করবেন, এই অ্যাঙ্গেলটা এখান থেকে সহজে বের করে নিতে পারবেন আর কি। খুবই সহজে বের করে নেওয়া যাবে। এই হচ্ছে আমাদের ডিরেকশন টেস্টের যে ইয়েটা আছে সেটা। আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের ট্রাইএক্সিয়াল কম্প্রেশন টেস্ট অফ দ্য সয়েলের যে আছে, আমাদের এখানে ট্রাইএক্সিয়াল টেস্ট সম্বন্ধে এখানে যথেষ্ট আলোচনা করা আছে। এটা আজকে আলোচনা না করি, ট্রাইএক্সিয়াল টেস্ট আসলে এভাবে পড়াইতে গেলে সময় লেগে যাচ্ছে একটা চ্যাপ্টারে। এটা কালকে আলোচনা করি, কালকে নিবো আবার ক্লাস, হ্যাঁ কালকে শেষ করে দেবো এটা। কিছু বলার আছে কারো? ভাইয়া আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে জিওটেকনিক্যাল শেষ হইতে? এইভাবে পড়াইলে আরো লাগবে ভাই, কারণ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এখনো বাকি আছে। আর যদি খালি সূত্রগুলো আলোচনা করে যাই তাহলে হয়তো 3টা ক্লাসে শেষ করা সম্ভব। 3টা বা 4টা ক্লাসে, 4টা ক্লাস লাগবে আর কি। আর যদি এইভাবে আলোচনা, যেমন এই চ্যাপ্টারটা একদিনই শেষ করা পসিবল, যে সূত্রগুলো আলোচনা করা যায়। আর এইভাবে মানে ভেঙে ভেঙে পড়াইতে গেলে অনেক সময় লাগে, মাথার মধ্যে প্রেশার আসে এবং অনেক নিজেকেও জানতে হয় আর কি। আর ভাই যদি সমস্যা নাই, বলেন যে সূত্রগুলো শুধু আলোচনা করে দিতে, তাহলে একটু হয়তো শিখেই। হ্যাঁ, এই একবার শিখে নিলে সুবিধাটা হচ্ছে কি, পরবর্তীতে যখন ভাই পড়বেন তখন এগুলা শিখে জাস্ট আপনাদের নিলেই খালি ভালো দেখতে হবে হবে। আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই। বললাম যে বিস্তারিত পড়ানোই ভালো হবে ভাই। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি তো চেষ্টা করতেছি আর কি। আপনারা আমি যেটা পড়াইলাম বা যেভাবে পড়াইলাম আপনারা একটু চেষ্টা করবেন জিনিসগুলো একটু ভালো করে দেখে নেওয়ার। এই পড়ার মানে আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি কিন্তু অনেক কিছু কথা বলছি যেগুলো হয়তো বা আপনাদের কিছু জিনিস হয়তো আপনাদের বাইরে দিয়ে চলে যাইতে পারে, খুবই স্বাভাবিক। কারণ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আর এখানে যে জায়গা থেকে গতবার প্রশ্নটা দিছে, যারা হচ্ছে বিসিএসসি পরীক্ষাটা দিছেন, মানে একটু চিন্তা করা কঠিন যে এত ডিপ থেকেও প্রশ্ন দিতে পারে। আর বিশেষ করে চাকরির পরীক্ষা এগুলো আসলে মানে ইউনিভার্সিটি লেভেলের যে পরীক্ষাগুলো আছে এগুলোতে দিতে পারে। তো চাকরির পরীক্ষাও যে ওইরকম প্রশ্ন দিতে পারে এটা চিন্তা করা খুব কঠিন ছিল আর কি। হ্যাঁ, তো এবং কি এটা হচ্ছে কি টপ ফেভারিট একটা চ্যাপ্টার স্যারদের, যে কোনো ইউনিভার্সিটির। দেখবেন যে স্যাররাও যখন পড়ায় অনেক মজা নিয়ে পড়ায়, কারণ এই জিনিসগুলো ফিল করা যায় অনেকটা, চিত্র এঁকে এঁকে বোঝা যায় তো, মজা পাওয়া যায়। অতএব এই চ্যাপ্টারটা আমি আজকে যেহেতু পড়াইলাম, আমরা আজকে কালকে দিন সারাদিন করবেন, আমরা রাতে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ শেষ করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।